100.1 FM গোল্ডে আরোগ্য নিয়ে আপনাদের সঙ্গে বিশ্বজিৎ আর সুস্মিতা। আর আরোগ্য মানেই আপনারা জানেন যে কোনো না কোনো একটা রোগ এবং তার প্রতিকার, ভয় নয়, আশ্বস্ত করাই আমাদের কাজ। আর এই কাজ বিশ্বজিৎ আর সুস্মিতা স্টুডিওর এ প্রান্তে বসে নয়, কারণ আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন। আজ কি নিয়ে আলোচনা করব জানেন, একটা সময় আমরা দেখতাম কোভিডের পর থেকে সবাই মাস্ক পরে বেরোচ্ছে, বলতো চারিদিকে এত দূষণ। পরবর্তীকালে দেখা গেল এখনো রাস্তায় বেরোলে অনেকে মাস্ক পরে বেরোয়। আমি তো উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করি যে হঠাৎ মাস্ক পরেছেন কেন? হঠাৎ করে কি কলকাতায় দূষণ বেড়ে গেল? বলছে না, দূষণ থেকে অনেক রোগ হয়। সত্যিই কি তাই? দূষণের মাত্রা তো দিন দিন বাড়ছে। দূষণ আমাদের কোন কোন রোগ নিয়ে আসে এবং তার প্রতিকার কি? আজকের আরোগ্যের আলোচনার বিষয় তাই। আজকের আরোগ্যের আলোচনার বিষয় দূষণজনিত অসুখ বিসুখ। আর এই বিষয় নিয়ে যিনি আমাদের সঠিক পথ নির্দেশ করবেন, কি করা উচিত, কতটা ভয় পাওয়া উচিত, কতটা সাবধানতা নেওয়া উচিত, এই সব ব্যাপারে আমাদের জানাবার জন্য আজকে আমাদের 100.1 FM গোল্ডের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। আমরা জানি শ্যামাশিস বাবুর সঙ্গে আমাদের আগেও বহুবার কথা হয়েছে। সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড রিউম্যাটোলজিস্ট ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। তবে অনুষ্ঠানের শুরুতেই আপনাকে স্বাগত জানাই, এবং আমাদের এই শহরে এত মানুষ যারা সব সময় আমাদেরকে কোনো না কোনোভাবে প্রশ্ন করে এবং বলে এই শহরে বেরোলে বিষাক্ত বাতাস। এই শহরের বিষাক্ত বাতাসে কি কি রোগ হতে পারে, আমরা সতর্ক হব কিভাবে? দেখুন, শহরের বাতাসে পলিউশন আছে, এটা নিয়ে তো বক্তব্যই নেই, সবাই জানেন। এবং বড় বড় রাস্তাতে আপনি দেখবেন আজকাল পলিউশন ইন্ডেক্স থাকে দেওয়া, এবং তাতে বাতাসে ভাসমান কণা কত, সালফার ডাইঅক্সাইড কত, এগুলো সমস্ত মেজারমেন্ট দেওয়া থাকে। এবার পলিউশন হয় কেন, এই ব্যাপারটা থেকে আমাদের পলিউশন জনিত অসুখের দিকে যদি আমরা চাই, তাহলে আমাদেরই ব্যবহারের জন্য পলিউশন হয়। পলিউশন কোনো অন্য জায়গা থেকে আসে না। আমরা প্রকৃতিকে যেমনভাবে ইউজ করি, সেই ইউজের ফলশ্রুতি হিসাবেই আমরা পলিউশনগুলো পাই ইন মোস্ট কন্ডিশনস। এবার এয়ার পলিউশন বা হাওয়া দূষণ ব্যাপারটা সবচেয়ে কমন, কেন আমরা হাওয়া সবসময়তেই ভেতরে নিচ্ছি, ছাড়ছি। হাওয়া ছাড়া আমাদের বাঁচার রাস্তা নেই। হাওয়াতে যে ভাসমান কণা থাকে, তাদের বিভিন্ন সাইজ অনুযায়ী সেই ভাসমান কণাগুলো আপনার শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত হানে। সবচেয়ে যেগুলো ছোট ভাসমান কণা, 2.5 মাইক্রনের কাছাকাছি, সেই কণাগুলো নিঃশ্বাসের সঙ্গে আপনার লাংস বা ফুসফুসের ভেতরে চলে যায়, এবং ভেতরে গিয়ে আপনার লাংস অ্যান্ড ফুসফুসে বিভিন্ন রকম ড্যামেজ করে, এবং তার মাধ্যমে লাংসের মাধ্যমে রক্তে আসে, চলে দিয়ে রক্তবাহিত হয়ে আবার শরীরের অন্যান্য অর্গানে যায়, এবং রক্তের মধ্যেও কিছু কিছু পার্থক্য আনে। এটা হচ্ছে মোস্টলি ভাসমান কণার ব্যাপার। আর কিছু কিছু গ্যাস আছে যেগুলো সাধারণত আপনার গাড়ি বা অটোমোবাইলের পলিউশন, মোস্টলি আমাদের শহরে খুব কম উনুন বা এই জাতীয় কিছু, যেখানে ধরুন চারকোল বা কাঠ পোড়ানো হয়, ঘুঁটে পোড়ানো হয়, কাগজ পোড়ানো হয়, অনেক সময় দেখবেন টায়ার জাতীয় জিনিস পোড়ানো হয়, সেগুলোতে সালফার ডাইঅক্সাইড অনেকটা আসে, এবং তার সাথে আরও কিছু অ্যারোম্যাটিক অ্যামাইন জেনারেটেড হয়। এবার লাংসেতে সবচেয়ে কমন হচ্ছে সিওপিডি বা অ্যাজমা, এই জাতীয় একদম। অসুখ প্রেসিপিটেট করা। এবং পলিউশনের একটা আপনি দেখবেন, এই ভাসমান কণার বৃষ্টিতে কিন্তু পলিউশন অনেক কমে যায়। তার কারণ হচ্ছে যেই ওপর থেকে জল পড়ে, ওই কণাগুলো তলাতে প্রেসিপিটেট করে, সালফার ডাইঅক্সাইডও তলাতে সালফিউরিক অ্যাসিড হয়ে প্রেসিপিটেট করে, যার ফলে এয়ারটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়, যার ফলে লাং ড্যামেজ বা ফুসফুস সংক্রান্ত ব্যাপারগুলো অনেকটাই কম হয়ে যায়। এবার সিওপিডি, অ্যাজমা বা এই জাতীয় যে অসুখগুলোর নিঃশ্বাসের কষ্ট, শ্বাসকষ্ট, এই যে অসুখগুলো, এগুলো অ্যাক্রস দি এজ হয় কিন্তু। মানে একদম ছোট বাচ্চার দেখবেন শ্বাসের কষ্ট আছে, মাঝবয়সীর আছে, বয়স্ক মানুষের আছে।
তাদের ড্যামেজের লেভেল বা ড্যামেজের জায়গাগুলো কিছুটা আলাদা। মানে লাংসের ঠিক কোন জায়গাটাতে গিয়ে ড্যামেজ করছে সেই জায়গাটা কিছুটা আলাদা। তবে যদি দেখেন বাচ্চাদের সাধারণত এই ধরনের অ্যাজমা বা মানে অ্যাজমার সাথে অনেক সময় চামড়ার অসুখ হয় হুম। বা আচ্ছা। স্কিন অ্যালার্জি হয়। সেটাও কিন্তু অনেক সময় পলিউশনের সঙ্গে লিঙ্কড। আচ্ছা। খুব বেশি হাঁচি কাশি হয়, হাঁচি মানে নেজাল অ্যালার্জি হয়, গায়ে চামড়ায় অ্যালার্জি হয়, চুলকুনি হয় এবং সেটা অ্যাডাল্টেরও হয়, তবে বাচ্চাদের এগুলো সাধারণত একটু বেশি হয়। এবার আরো বয়স্ক মানুষদের তাদের সিওপিডি মানে লাংটা অনেক দিন ধরে ড্যামেজ হতে হতে যে জায়গাতে পৌঁছয় সেটা তখন আমরা আমাদের পরিভাষাতে অবস্ট্রাকটিভ এয়ারওয়েজ, ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়েজ বলি। তার ক্রনিক ব্রঙ্কাইটিস একটা ভ্যারাইটি আছে আর এমফাইসিমা একটা ভ্যারাইটি আছে। এই দুটো ভ্যারাইটির যেটা গোদা ব্যাপার সেটা হচ্ছে আপনার লাংসের স্ট্রাকচারাল চেঞ্জেস হয়ে যায়। মানে লাংসটা ফুলে ওঠে, এমফাইসেমাটাস হয় যেটা আমাদের পরিভাষায় বলা, তার মানেটা হচ্ছে লাংসটা একটু ফুলে ওঠে। আর ক্রনিক ব্রঙ্কাইটিস যে ব্যাপারটা সেটাতে কি হয়, লাংসে অনেক বেশি সিক্রিশন হয় এবং যার ফলে লাংসটা ব্লকেজ হয় এবং আপনার গ্যাস ট্রান্সফারটা আটকে যায়, যার ফলে আপনাকে বেশি নিঃশ্বাস নিতে হয়। কেন, আপনার তো শরীরে একটা সার্টেন হুম। অক্সিজেন আপনাকে আনতেই হবে। হুম। সো আপনি তখন হাঁপাতে থাকেন, ইউ টু হুম। ইট মোর। হুম। একটা প্রশ্ন এখান থেকে আসছে, খুব বিতর্কিত প্রশ্ন, অন্তত নন মেডিকেল ম্যানরা এই কথা বলে, কারণ আপনার কাছ থেকে এটা শুনতে চাই যে এই কোভিডের পরে আপনি যে বলছিলেন লাংসের স্ট্রাকচার পাল্টেছে বা পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, কোভিডের পরে কি লাংসের স্ট্রাকচার বদলেছে, কি দুর্বল হয়েছে? অনেকে বলে আগে এরকম হতো না, কোভিডের পরে এরকম হচ্ছে। দেখুন, কোভিড স্পেশালি সেকেন্ড বাউট অফ কোভিড যখন হয়েছিল সে সময় বহু মানুষেরই লাংসে ড্যামেজ হয়েছে, সেটাকে বলে আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এসেনশিয়ালি যেটা হয়েছে যে লাংসের মধ্যে ফাইব্রোসিস হয়েছে, লাংটা অনেক বেশি শক্ত হয়ে গেছে। বেশিরভাগ মানুষেরই কিন্তু সেটা ইমপ্রুভ করে গেছে আচ্ছা। উইথ ট্রিটমেন্ট, স্টেরয়েড বা বিভিন্ন রকম যে সমস্ত চিকিৎসা তারা পেয়েছেন, এবং ওভার টাইম সেটা ইমপ্রুভ করে গেছে। তবে আমরা যেটা ভাবে দেখি লাং ইমপ্রুভ করছে সেটা হচ্ছে একটা এইচআরসিটি চেস্ট করলাম, একটা সিটি চেস্ট করলাম বা একটা এক্সরে করলাম, এই জাতীয় স্ট্রাকচারাল অ্যাসেসমেন্টের ব্যাপারটা। আরেকটা হচ্ছে ফাংশনাল অ্যাসেসমেন্ট। ফাংশনাল অ্যাসেসমেন্ট হচ্ছে আপনি লাঙে ফু দেওয়ার টেস্ট, যাকে পালমোনারি ফাংশন টেস্ট বলে, বা গ্যাস ট্রান্সফারের টেস্ট, যাকে ডিএলসিও বা ট্রান্সফার ফ্যাক্টর অ্যাসেসমেন্ট বলে, বা আজকাল আরও সফিস্টিকেটেড মিড পয়েন্ট টেস্ট অনেক বেরিয়েছে। সেই টেস্টগুলিতে যদি আপনি দেখেন তাহলে এরকম কোনো সায়েন্টিফিক পাবলিকেশন বিশাল বেরিয়েছে সেটা বলা মুশকিল। তবে জেনারেলি কিন্তু একটু লাংসের সমস্যা আগের থেকে বেড়েছে। সেটা ডিরেক্টলি কোভিডের সঙ্গে লিঙ্কড না পলিউশনের সাথে লিঙ্কড সেটা বলা মুশকিল। তাহলে এইটা প্রশ্ন যে এই যে পলিউশন এর কারণে লাংসের নানান অসুখ হচ্ছে, অ্যাবসলিউটলি, এটা নিয়ে কোনো কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই, কিন্তু এর প্রতিকার কি, যত্ন কি করে নেব? এই যে প্রশ্নটা করেছেন না, এই প্রশ্নটা মানে $1,000,000 বা $10,000,000 প্রশ্ন। এর একটা উত্তর হচ্ছে আমি জানি না। আমি জানি না, বেশিরভাগ লোকই জানে না। হুম। সায়েন্স এখনো এর উত্তরটা পরিষ্কার করে আপনাকে দিতে পারবে না। যেটাই বলা হবে সেটাই একটু থিওরিটিক্যাল। মানে আপনাকে আমি বললাম যে আপনি পলিউশনটা হচ্ছে কেন, আমরা যেখান হুম। দিয়ে শুরু করছিলাম। হুম। পলিউশনের সঙ্গে তো উন্নতির সম্পর্ক। আপনি যত যাতায়াত করছেন, যত বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি করছেন, যত ধরুন খনি করছেন, যা যা আপনি করছেন, আপনার হিউম্যান অ্যাক্টিভিটি যেগুলোকে আপনি ডেভেলপমেন্ট বলেন, সেই ডেভেলপমেন্টের প্রাইসই তো পলিউশন। একেবারেই। সো আমি যদি আপনাকে বলি আপনি সমস্ত ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়ে আবার সেই পুরনো জায়গাতে ফিরে যান, তাহলে আপনি সেটা করতে পারবেন না, আমিও সেটা করতে পারবো না, সম্ভব না।
সো এর উত্তরটা থিওরিটিক্যাল। এবার আমি আপনাকে বলি, আপনি সবসময় N95 মাস্ক পরুন বা FFP2 মাস্ক পরুন। N95 এর দরকার নেই, কেন N95 মোর লিঙ্কড উইথ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়াস, হুম। জীবাণু। FFP2 হচ্ছে মোর লিঙ্কড উইথ পার্টিকেল আচ্ছা। সাইজ। হুম। তো FFP2 মাস্ক পরুন। এবার গরমের দেশে আপনি FFP2 মাস্ক কতক্ষণ পরে থাকতে পারবেন, মাস্ক পরে কি করে যাতায়াত করবেন, ইত্যাদি ইত্যাদি একটা প্রশ্ন থেকে যাবে। এবং যারা সবচেয়ে বেশিক্ষণ রাস্তায় থাকেন হুম। তারা কতটা এই মাস্ক ব্যবহার করতে পারবেন ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। আপনি দেখবেন সেই জন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও আপনি সবাইকে দেখেন কি যে ছবিতে মাস্ক পরে লোকে ঘুরছে, হুম হুম। দেখেন না তো। জাপানে লোকে একটু মাস্ক পরে, হুম। তার কোভিডের আগে কারণ থেকেই। হ্যাঁ, কোভিডের আগে থেকেই। তার কারণ হচ্ছে জাপান এত বেশি ক্লোজ প্রক্সিমিটি জায়গা, জাপানি কালচারেতে লোকে মাস্ক ইউজ করে, কিন্তু সেগুলো FFP2 মাস্ক নয়, কিন্তু সেগুলো নর্মাল মাস্ক। তাতে যে দুর্দান্ত পলিউশন আটকায় তা নয়, তবে হ্যাঁ কিছুটা তো আটকাবেই, নো হুম, ডাউট। না, তাহলে একজন সাধারণ মানুষ যখন যদি মনে করে যে পলিউশন আটকানো হবে, দোকানে মাস্ক কিনতে যাবে, কি মাস্ক কিনবে? FFP2 আপনার FFP2 এয়ার পলিউশন আটকাবার জন্য FFP2 মাস্ক হচ্ছে ইজ দি পার্টিকেল সাইজ যেটা আপনি অ্যাকচুয়ালি আটকাতে চাইছেন। শিশুদের ক্ষেত্রে কি হবে? একই ব্যাপার, কিন্তু তাদের আপনি মাস্ক পরিয়ে পরানো রাখতে যায় পারবেন না। পারবেন না। এবার যে জিনিসটা আমি সাধারণত বলি, এবং সেটা বহু লোকই বলেন, সেটা হচ্ছে আপনি যত রাস্তার কাছে থাকবেন তত আপনার পলিউশন বেশি হবে। হুম, সো বাসে চড়া বেটার দ্যান অটোতে চড়া। হুম, এবার কলকাতা শহরে অটো ছাড়া আপনি কি করে যাতায়াত করবেন? হুম, হুম, এই বিশ্বজিৎ বাবু যেখানে থাকেন সেখানে তো অটো ছাড়া যাতায়াতই করা যাবে না। হুম, হুম, আমি যেখানে থাকি সেখানেও তাই। হুম, সুতরাং আমি একটা ওই যে বললাম, প্রেসক্রিপশন যেটাই দেবো সেটা থিওরিটিক্যাল প্রেসক্রিপশন, সেটা আচ্ছা। অ্যাকচুয়াল লাইফে করা কারোর পক্ষে সম্ভব নয়। মানে ঢাকা থাকতে হবে ঢাকা না, ঢাকাটাও রাস্তার হাওয়া। ওই ওই ধরনের ঝিল্লি দিয়ে ঢাকা রাখতে হবে যে ঝিল্লি ওই পার্টিকেল গুলোকে আটকাতে পারবে। তা আচ্ছা। নাহলে কাপড়ের মাস্ক পরে শো বাড়বে হয়তো, কিন্তু তাতে খুব একটা কাজের কাজ হবে না। আর কত ছোট বয়সের বাচ্চাকে মাস্ক পরানো যায়, মানে কত বছর থেকে? হ্যাঁ, আপনি ২-৩ বছরের থেকে যেই সে এক্সটার্নাল এক্সপোজার হচ্ছে, একদম স্কুলে ছোট যাচ্ছে বাচ্চা তো আর বাইরে বার হয় না, ২-৩-৪ হুম, বছরের আগে তারা বাইরে খুব একটা বার হয় না। হুম, আরেকটা জিনিস হচ্ছে যে হাই পলিউশন টাইমটা বাচ্চাদের অ্যাভয়েড করা, মেনলি সেইটা কোন সম্ভব। টাইমটা? অফিস টাইম, অফিস আওয়ার্সটা। যখন আপনার রাস্তাতে গাড়ি সবচেয়ে বেশি, আচ্ছা। যত আপনার, এবং এই যে এখন ধরুন ভারতে সারা দেশ জুড়ে পৃথিবীর সাথে একসাথে বিভিন্ন রকম ভাবে ফুয়েল মডিফিকেশন হচ্ছে, নিশ্চয়ই জানেন যে অনেক বেশি বায়োফুয়েল দেওয়া হচ্ছে, লো সালফার ফুয়েল করা হচ্ছে, সালফার ডাইঅক্সাইড যাতে কম হয়, ইত্যাদি ইত্যাদি। এবং সর্বোপরি গাড়ি কম ইউজ ইলেকট্রিক। করো, ইলেকট্রিক। এবার ইলেকট্রিকের একটা না ইনহেরেন্ট সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে যদি আপনার থার্মাল পাওয়ার স্টেশনগুলোতে খুব ভালো ইলেকট্রোস্ট্যাটিক চিমনি প্রোটেকশনের বন্দোবস্ত না থাকে, তাহলে সেখানেও তো ওই কয়লা পুড়িয়ে একদম। প্রচুর একই। পার্টিকেল বেরোচ্ছে। ঠিক। একই ব্যাপার। এবার ওখানে একটা সুবিধা আছে কি, যে আপনি চাইলে থার্মাল পাওয়ার স্টেশনগুলোকে ভালো করে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ইউজ করতে পারেন। দ্যাট ইজ পসিবল, আচ্ছা, বাট দ্যাট ইনক্রিজেস দ্য কস্ট অফ ইউনিট প্রোডাকশন। একদমই। আপনার যত দামি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর হবে, যত বড় প্রেসিপিটেটর তার তত দাম হবে, তত তার ফিল্টার প্রাইস হবে, তত আপনার খরচা বাড়বে। সো এই ডেভেলপমেন্ট অ্যান্ড পলিউশন, এইটা একদম ইনভার্সলি প্রপোর্শনাল। হুম। এইটা আমাদের মানা ছাড়া এই মুহূর্তে খুব একটা গতি নেই কিন্তু। আমাদের সঙ্গে বন্ধুরাও আছেন, তারা আসছেন, লিসনাররা, সেই প্রশ্ন আমরা নেব, তারপর আবার অন্য প্রশ্নে যাব। দেখি কে আছেন সঙ্গে। নমস্কার, হ্যালো। নমস্কার। কে বলুন। বলছেন? বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমার দুটি প্রশ্ন আছে। যে আমরা যারা প্রবীণ নাগরিক, কলকাতায় বিশেষ করে যারা বসবাস করি, তারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নিয়মিত ভ্রমণে বেরোয়। তা এই ক্ষেত্রে আমাদের কি মাস্ক পরাটা আবশ্যিক, বিশেষ করে ভ্রমণের সময়? আর যদি মাস্ক পরাটা আবশ্যিক হয়, তাহলে কি ধরনের মাস্ক
আমাদের অর্থাৎ প্রবীণ নাগরিকদের ব্যবহার করা উচিত, যদি একটু বলে দেন তো ভালো হয়। নমস্কার। নমস্কার। আমি দেখুন, কিন্তু এই প্রশ্নটাই আসতাম একটু অন্যভাবে। কারণ যেহেতু থিওরিটিক্যাল কথা হচ্ছিল, প্র্যাকটিক্যালি অনেকে বলেন, যেমন অনিমেষবাবু বললেন যে, "আমি হাঁটতে বেরোই।" অনেকে বলছেন সকালে হাঁটুন ভালো। আবার অনেকে বলছেন বিকেলে হাঁটুন ভালো। কোন সময় হাঁটবো? তার সঙ্গে জুড়ে দিল যে প্রশ্ন, "প্রবীণদা কি মাস্ক পরবে? পরলে কোন মাস্ক?" তার মানে ১ম প্রশ্ন, সকালে হাঁটবো না বিকালে হাঁটবো? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আর্লি মর্নিং এ হাঁটেন সেটা ডেফিনিটলি ভালো, বিকজ তখন এয়ার পলিউশন ডেফিনিটলি কম থাকে। হুম, এটা সর্বজন স্বীকৃত একটা ব্যাপার। এটা সারা পৃথিবীতে সত্যি সবচেয়ে কম এয়ার পলিউশন থাকে ওই রাত্রি ৩টে থেকে সকাল ৬টা, এই পিরিয়ডটাতে। ৫টা ওরকম পিরিয়ডটা আর্লি মর্নিং এ। ফর ভেরি অবভিয়াস রিজন যে গাড়ি ঘোড়া কম থাকে রাস্তায় সেই সময়। এবং বেশিরভাগ ফ্যাক্টরি অত সকালে অ মানে চালু থাকে না, লোকজন বেরোয় না। এবার আবার বেশি দেরি হয়ে গেলে আমাদের দেশে সমস্যা হচ্ছে সূর্যের একটা ইউভি রের ব্যাপার আছে। হুম, আপনি যদি ওই একটু দেরি করে বেরোন তখন আবার ওই তির্যকভাবে ইউভি রে গুলো আপনার গায়ে পড়বে। যতই আপনার গায়ে মেলানিন পিগমেন্ট থাকুন, একটা ন্যাচারাল প্রোটেকশন থাকুন, কিন্তু তার একটা আবার ইমপ্যাক্ট আছে। সুতরাং একদম আর্লি মর্নিং এও কিন্তু বেরোনোটা যদি আদারওয়াইজ সেফ হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো। এবার আবার আপনি এটাও বুঝতে পারছেন খুব সকালে বেরোলে হুম, তার আবার একটা আলাদা রিস্ক আছে, হুম, রাস্তায় লোক নেই ইত্যাদি হুম, ইত্যাদি, হুম, সেই রিস্কটা আবার আছে। হুম, সুতরাং এগুলো খুব কমপ্লেক্স হিউম্যান হুম। ফেনোমেনন। তাও বলবো আমি আপনার প্রশ্ন এবং ওনার প্রশ্নের উত্তর, সকাল ইজ বেটার দ্যান বিকেল। এবং ওই যেটা বললাম FFP2 মাস্ক হচ্ছে এই ভাসমান পার্টিকেলের জন্য সবচেয়ে ভালো। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিকেলের দিকে অবভিয়াসলি পলিউশন হুম। অনেক বেশি থাকবে। সুতরাং চেষ্টা করবেন সকালের দিকেই। হাঁপানি বাড়ছে বিভিন্ন সময়। বাচ্চাদের মধ্যেও বাড়ছে। হুম। তা এটা কি বংশগত নাকি এই পরিবেশের কারণে? দুটোই। একটা হচ্ছে যে বংশগত বলাটা ঠিক হলো না। মানে এটা হচ্ছে একটা আপনার ইনেট শারীরিক অসুখ, যেখানে আপনার লাংস মোর ভালনারেবল টু ইলনেস। সেটার মধ্যে খুব কম, মানে একদম মিনিস্কালি কম কিছু জেনেটিক অসুখ আছে যার জন্য হতে পারে। একদম হতে পারে না। সেটা আবার আমাদের দেশে ভীষণ কম হয়। হুম, সাহেবদের অনেক অনেক বেশি হয়। আমাদের দেশে ভীষণ কম। তাও হতে পারে, মানে থিওরিটিক্যালি ইয়েস, হুম, আনসারটা ইয়েস। কিন্তু মোস্টলি হয় হচ্ছে ওই অ্যালার্জির জন্যে। সেটাই মোর কমন। এবং সেটা কিন্তু ইজ লিঙ্কড উইথ নট অনলি এয়ার পলিউশন বাট উইথ ভেরিয়াস পলিউশন। তার মধ্যে খাওয়ার পলিউশন আছে, হুম। তার মধ্যে গায়ের চামড়ার পলিউশন আছে, মানে বিভিন্ন ধুলো, বাগ, বিছানা ইত্যাদি সেখানকার পলিউশন আছে। বিভিন্ন ড্রেস মেটেরিয়াল, বিভিন্ন পারফিউম, বিভিন্ন রকমের কার্পেট, কালার, বাড়ির সজ্জা, এগুলো সমস্ত কিন্তু কন্ট্রিবিউট করে। শুধু এয়ারকে বললে হবে না। আচ্ছা, এই সুযোগে একটা প্রশ্ন, যে এই গ্রীষ্মকাল মানে সুইমিং একটা বড় ব্যাপার। জল, সাঁতার কাটা, বিভিন্ন জায়গায় সুইমিং পুল রয়েছে। খুব ছোট বাচ্চাদেরও সুইমিং করতে যায় তারা। তো সেক্ষেত্রে জল এই জলটা কতটা পলিউশন ফ্রি হতে পারে? আদৌ হয় কি? ব্যাপারটা হচ্ছে যে ওয়াটার পলিউশনের দুটো দিক আছে। একটা হচ্ছে ডিরেক্ট ওয়াটার কন্ট্যাক্ট হয়ে আপনার যে পলিউশন হলো সেটা মোস্টলি চামড়াতে হয়। এবং আহ, কিছু কিছু সময় আপনার আহ, জলবাহিত অসুখ হতে পারে। সেটা কিন্তু আপনি একভাবে স্যানিটেশন ফেলিওর বলতে পারেন, কিন্তু হুম। যাই হোক, যেহেতু জল থেকে আসছে আপনার, সেটা তো এক ধরনের পলিউশনই না। এবার ধরুন সুইমিং পুলেতে ক্লোরিন তো ভীষণ ইউজ হুম, করা ভীষণ হয়, ইউজ হয়, হ্যাঁ। জানেনই। সুতরাং সেই ক্লোরিনের জন্য অনেকের ক্লোরিন অ্যালার্জি হয়, চামড়ায় খুব সমস্যা হয় ইত্যাদি। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে সুইমিং পুল থেকে লোকের টাইফয়েড হতে পারে, আচ্ছা। লোকের হেপাটাইটিস হতে পারে। কেননা যদি ঠিকভাবে জলটাকে সার্কুলেশন না করা হয়, যদি ঠিকভাবে জলটাকে পরিশ্রুত না করা হয়, পাল্টানো না হয়, ক্লোরিনের ঠিক সময়ে না করা হয়, তাহলে হতে পারে। আর কিছু কিছু অসুখ আছে যেগুলো থ্যাঙ্কফুলি আমাদের দেশে খুব কম হয়।
কিন্তু সেই অসুখগুলো হলে তার আউটকাম একদম ফেটাল। আচ্ছা। যেমন জলে কিছু অ্যামিবা থাকে, সেগুলো ওই আপনি যখন সুইম করেন আপনার নাকের মেমব্রেন দিয়ে ঢুকে যেতে পারে, মুখ দিয়ে ইনহেল করতে পারেন, চামড়ার কোনো কাটা থাকলে রক্তে ঢুকতে পারে, এবং সেগুলো প্রোটোজোয়া, মানে সেগুলো ব্যাকটেরিয়া নয়, সেগুলো অ্যামিবা আর কি। একদম। তো আমি মেডিকেল ক্লাস নিচ্ছি না, মানে কিন্তু হ্যাঁ। আমি জাস্ট বোঝাবার চেষ্টা হ্যাঁ, করছি। যেমন ধরুন একান্থামি বা নিগলেরিয়া, এগুলো স্পিসিসের নাম। হুম। এগুলো কিন্তু ঢুকে মেনিনজাইটিস করে এবং সেগুলো ফেটাল মেনিনজাইটিস। সাংঘাতিক। চিকিৎসা নেই, মানে চিকিৎসা আপনি বুঝে চিকিৎসা করার আগেই কিন্তু ইয়ে হয়ে যায়। সো তার মানে কি আমি সুইমিং করব না? অফকোর্স না। আমরা চেষ্টা করব যেন আমাদের সুইমিং পুলগুলো বেটার হয়, হুম। আমাদের যেন ওই রেসপন্সিবিলিটিটা থাকে। আসলে কি জানেন তো, আমাদের সমস্যা সেটা আমাদের চিকিৎসা ব্যবস্থাতেও সমস্যা, আপনাদের লাইনেও ওই একই সমস্যা, যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর যদি আমরা সবাই সব ক্ষেত্রে মেনটেন করি তাহলে কিন্তু রিস্ক অনেক কমে যায়। একেবারে। আমাদের সমস্যা হচ্ছে আমরা শর্টকাট করি, বাইপাস করি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর মেনটেন করি না। আমাদের ধরুন চিকিৎসা শাস্ত্রে যে হুম। পয়েন্টগুলো 1 2 3 4 5 6 7 8 করে আছে, আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট মেনটেন করি তাহলে রিস্ক অনেক কমে যায়। একদম। জিরো হবে না, কিন্তু হুম। আপনি এমন কোনো সিস্টেম বার করতে পারবেন না যার রিস্ক জিরো হয়ে হ্যাঁ, গেছে, ঠিকই। কিন্তু অনেক কমে যায়। হুম। সমস্যা হয় আমরা বাইপাস করি সবসময়, আর আমাদের তারই হাতেও নয়। প্রাইস হচ্ছে হুম। আমরা আবার পে করি। এবারে যে সমস্যাটার কথা বলছি, মানে সবাই বলে, তার উত্তর নেই, বলে যে আমার না খুব ডাস্ট অ্যালার্জি। এই যে ডাস্ট অ্যালার্জি, তাকে তো বেরোলেই নাকি কাশি, নাক চুলকোতে থাকছে, হাঁচি এবং এই হচ্ছে। ডাস্ট অ্যালার্জি থেকে বাঁচার উপায় কি? আমি একটা কথা বললে আপনারা আমাকে এক্ষুনি এখান থেকে বার করে দেবেন। এই কষ্টটা নিয়ে আমাদের কাছে প্রচুর লোক আসেন, হয়তো অন্য কোনো জিনিস নিয়ে এসেছেন, কিন্তু বললেন যে এটাই তার কাছে বিশাল একটা সমস্যা হুম। ডে টু ডে লাইফ। সত্যি কথা বলতে কি, অ্যান্টি অ্যালার্জিক ছাড়া বিভিন্ন অ্যান্টি অ্যালার্জিক স্প্রে বলুন, ট্যাবলেট বলুন, হোয়াট এভার ফর্ম ছাড়া এর ইমিডিয়েট মানে মুক্তি লাভের উপায় কম। তার মেন কারণটা হচ্ছে আপনি তো এনভায়রনমেন্টটাকে পাল্টাতে পারছেন না। হুম। এবং আমি অনেক সময় মানে ঠাট্টাবশত তাদের বলি যে তাহলে তো বাবা তোমাকে এই দেশ ছাড়তে হবে, কেননা এই দেশে থাকলে তো তোমার এই অ্যালার্জির হাত থেকে মুক্তি নাই। হুম। তার মানে কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অ্যালার্জি হয় না? ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পোলেন অ্যালার্জি, যাকে হে ফিভার বলে, ইজ ভেরি কমন, ভেরি কমন। কারণ ওদের দেশে প্রচুর গাছ আছে, তারা সবাই পোলেন, স্পেশালি পাইন জাতীয় গাছ খুব পোলেন ইয়ে করে, অ্যাটমসফিয়ারে থ্রো করে, এবং হে ফিভার ইজ ভেরি কমন। হুম। আমাদের মেন সমস্যা হচ্ছে যে আজকাল গ্রামেতেও যদি যান আপনি দেখবেন যে ধুলোর কোনো শেষ নাই। আমরা আমাদের একটা অসাধারণ টেকনোলজি খাটিয়ে সারা দেশটাকে একটা ধুলোর কারখানা বানিয়ে ফেলেছি, এবং তার জন্য আমরাই দায়ী। এবং আমাদের একটা ধারণা আছে সরকার এটাকে ঠিক করে দেবে, আমাদের কিন্তু দায়িত্ব। আমরা ছাড়া তো সরকার নেই, আমরাই তো সরকার। আমাদের মধ্যেই 100 জন সরকার হয়েছে। ঠিকই তো। সো আমরা যদি ঘাস নষ্ট করে ফেলি, আমরা যদি গাছ না লাগাই, আমরা যদি এ, যেখানে হাঁটার কথা নয় সেখান দিয়ে হাঁটি, যেখানে হাঁটার কথা সেখান দিয়ে না হাঁটি, এই জাতীয় কাজগুলো করতে থাকি প্রকৃতিতে, তাহলে তো এই ধুলো তৈরি হবেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখবেন আমরা প্রচুর জায়গায় আবর্জনা ফেলি, হুম। আমার পাড়াতেই হয়, লোকে আবর্জনাটা ফেলে দিয়ে চলে যায়, হুম। কিন্তু সরকার থেকে ফেলে দেওয়ার জায়গা করে দিয়েছে, হুম। কিন্তু লোকে সেখানে ফেলে না, যেখানে ইচ্ছা হয় সেখানে ফেলে। তো এই ধরনের বিহেভিয়ার থেকে আপনি কি করে আমাদের মুক্ত করবেন? এবং এর প্রাইস সবাই মিলে ইউজনে পে করছি আমরা। মানে ঘরেতে এয়ার পিউরিফায়ার লাগিয়ে এই সমস্যার সমাধান হবে না। এয়ার পিউরিফায়ার লাগাতে পারেন যদি আপনার বাড়িতে, এবং সেটা খুব কাজের হবে যদি আপনার বাড়িতে বয়স্ক মানুষ থাকেন যিনি বাইরে একদম বেরোন না। তার জন্য তাহলে
তার ঘরেতে যদি আপনি এয়ার পিউরিফায়ার লাগান যার এক্সটার্নাল এয়ার খুব কম আসে যার কাছে, তাহলে তার কাছে ওই বেসিক্যালি এয়ার পিউরিফায়ার মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক হুম। মিনিয়েচার প্রেসিপিটেটর না পার্টিকেল গুলোকে ফেলে দেয়, and that will help those people. আমাদের সঙ্গে লিসনাররা রয়েছেন, যাবো লিসনারের কাছে। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। ভীষণ ফিডব্যাক আসছে। ফিডব্যাক আসছে, রেডিও সেটের ভলিউমটা 0 করুন। হ্যাঁ, বলছি যে আমি সাগর থেকে অশোক দত্ত বলছি। বলুন। বলুন। এই দেখুন, আমার মেয়ে সুইমিং করে আর ওর অ্যালার্জি আছে, ধূপ ধুনো হয়তো আমরা কিছু জ্বালাতে পারি না। আর ওই ওইতে ঢুকলে পরে হাঁচি হয়, নাক দিয়ে জল পড়ে। এটা তো কোনো মতেই ভালো হচ্ছে না। মানে হোমিওপ্যাথিক ওষুধ, অ্যালোপ্যাথিক ওষুধ সব খেয়ে নিয়েছে, কিন্তু এটা হতে থাকে। এর কি উপায় বলুন তো? আরেকটা গায়ে না মাঝে মাঝে ওই আম পাতের মতো গোটা গোটায় গরম করে কি করতে হয়েছে, সেটা আমারও হয়েছে। এখানে আমাদের দিল্লি রোডের ধারে বাড়ি, তাই এখানে কোনো ফ্যাক্টরি আছে, সেখান থেকে কিছু ময়লা জাতীয় কালো কিছু উড়ে আসে। আমার বাড়িতে প্রচুর গাছ আছে, আমার ঘরে তুমুল ঢুকে মানে ঘরটা খালি হয়ে যায়। এর জন্য হচ্ছে না, আমাদের এই রাস্তায় কিছুটা জলও জমে আছে। সমস্যা ডাক্তার। আহ, বন্ধু প্রশ্ন করলেন যে এক হচ্ছে তার মেয়ে সুইমিং করছে, তারপরেও কিন্তু তার ভীষণ ঠান্ডা লাগছে, অ্যালার্জি হচ্ছে ইত্যাদি, কোনোভাবেই কমছে না, এবং তার ওই আমবাতের মতো নানাবিধ ওই ভয় ভদ্রলোক বেরোচ্ছে। যেটা বললেন সেটা হচ্ছে যে একটা হচ্ছে এটা তো একটা আর্টিকেরিয়া হচ্ছে, আর্টিকেরিয়াল ডার্মাটোসিস হচ্ছে, এবং এটা একটা অ্যালার্জিক স্কিন সমস্যার প্রকারান্তর। এই যে আর্টিকেরিয়া বা আমবাত, এটাতে শরীরের উপরে একটু উঁচু মতো হয় এবং তার সঙ্গে ইচিং হয় এবং কিছুক্ষণ পরে আবার জিনিসটা মিলিয়ে যায়। এটা এক ধরনের হাইপার সেন্সিটিভিটি একটা কোনো পার্টিকুলার এজেন্টের জন্য হয়তো হচ্ছে। উনি যেটা বললেন যে ধোঁয়া বা কোনো খাওয়া বা ধূপ ধুনো এই জাতীয়তে ওনার প্রচন্ড হাঁচি হয় ইত্যাদি ইত্যাদি। কিছু কিছু অসুখ আছে যাতে এই আর্টিকেরিয়াল ডার্মাটোসিসটা বেশি হয়, এবং সেই অসুখটা আইডেন্টিফাই করে সেটাকে ট্রিট করলে কিন্তু অ্যালার্জেনের ইম্প্যাক্ট থাকা সত্ত্বেও জিনিসটা কমতে পারে। কিছু কিছু মানুষ আছেন যাদের এই জাতীয় সমস্যা একটু বেশি হয়। আমরা ধরুন সবাই আছি, আমাদের সবাইকারই তো এক অসুখ হয় না। তো এই যে মানুষগুলো, তাদের কিছু কিছু স্পেশাল টেস্ট আছে, যেমন ধরুন C1 এস্টারেজ বলে একটা এনজাইম আছে, সেটা ডেফিসিয়েন্সিতে অনেক সময় এই জাতীয় সমস্যা বেশি হয়, এবং সেগুলো আইডেন্টিফাই করে সেটাকে যদি আপনি জিনিসটা কমতে হুম। পারে। এবার এই ধরুন C1 এস্টারের ডেফিসিয়েন্সিটা যদি আপনি আইডেন্টিফাই করে এটাকে ট্রিট করেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যার একটা অনেকাংশে সমাধান হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো কোনোটাই থাকে না, এটা জাস্ট সিম্পলি একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, একটা হাইপার সেন্সিটিভিটি, এবং এখানে ওই যেটা বললাম লং টার্ম অ্যান্টিহিস্টামিনিক ছাড়া অনেকের কাছেই কোনো রাস্তা থাকে না। এবং ওই এক্সপোজারগুলোকে আইডেন্টিফাই করে, যেমন উনি অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছেন যে ধূপ ধুনোর গন্ধে ওই ভদ্রমহিলার বেশি সমস্যা হয়, সেটাকে অ্যাভয়েড করা। এবং কোনো কলকারখানা থেকে কিছু উড়ে আসে। এবার আরেকটা কথা উনি বললেন, এটা ছিল ওনার বাড়ির ভেতরের গল্প, হুম। যেখানে ধূপ ধুনো বা আর্টিকেরিয়া হচ্ছে, কোনো কিছু খাদ্য থেকে হচ্ছে বা কোনো কিছু, মোস্ট লাইকলি এই আর্টিকেরিয়াটা সাধারণত খাদ্য থেকে হয়। এক্সটার্নাল পলিউশন মানে এয়ার পলিউশন থেকেও হতে পারে। হুম। আরেকটা বললেন যে ওনার একটা স্পেসিফিক সমস্যা, সেটা হচ্ছে যে পাশে একজন কারখানা আছে, সেখান থেকে কিছু পলিউশন বেরোয়। এবার দেখুন, আমরা যেটা নিয়ে সেই আলোচনাটা শুরু করেছিলাম যে উন্নতি আর পলিউশন হাত হুম, ধরাধরি করে ঠিক। চলে। ওই কারখানাতে ধরুন, আমি তর্কের খাতিরে বলছি, ধরুন 50 জন মানুষ কাজ করে। এবার আপনি ওই কারখানাটা বন্ধ করে দিতে পারেন না, তাহলে এই 50 জন মানুষ কি করবে? ওই কারখানায় হয়তো খুব ইম্পর্টেন্ট একটা কোনো মেটেরিয়াল তৈরি হয়, যেটা একেবারেই। হয়তো আমাদের প্রতিরক্ষার কাজে লাগে। আমি মানে জানি না, আমি জাস্ট তর্কের খাতিরে হুম। বলছি। তাহলে সেটাও আপনি বন্ধ করতে পারেন না।
আবার কারখানা থেকে ওই বাই প্রোডাক্ট হচ্ছে। হুম। সো এখানে দেখতে হবে যে ওই যে শুটের মতো বেরোচ্ছে সেগুলো ওর প্রেসিপিটেটর কাজ করছে কিনা, তার ভালো চিমনি আছে কিনা, এই যে দেখাটা বা এই যে পলিসিংটা, এটা তো এক ধরনের পলিসিং অন পলিউশন। পলিসিংটা ভালো করে হওয়াটা খুব দরকার। হয়তো কিছুই না, ওই পার্টিকুলার কারখানাটায় একটা ইলেকট্রোস্ট্যাটিক ভালো প্রেসিপিটেটর, তার হয়তো ফিল্টার বহুদিন পাল্টানো হয়নি বলে ওই পলিউশন গুলো বেরোচ্ছে, ওটাকে অ্যাড্রেস করলেই জিনিসটা সলভ হয়ে যায়। উই ডোন্ট নো, বাট দিজ আর পসিবিলিটিস। আমি আবারও বলছি যে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল লাইফ আমাদের বলে যে এরম ঘটনা ঘটে, এবং এই ঘটনাগুলো আটকাবার জন্যই পলিউশন পলিসিং এর দরকার। পলিউশনের লোক মানে যারা এগুলো দেখাশোনা করেন তাদের ভিজিট এবং ইত্যাদি, এগুলোর খুব প্রয়োজন, যাতে আমরা এটা মিনিমাইজ করতে পারি। আবারও মনে রাখতে হবে এগুলো কিন্তু জিরো করা যাবে না, এগুলো এলিমিনেট করা যাবে না, এগুলোকে মিনিমাইজ করতে হবে, এবং আমাদের মেন উদ্দেশ্য সেটাই হওয়া উচিত। আমার একটা মারাত্মক ভাইরাল প্রশ্ন এসছে মনে, সেটা হচ্ছে অনেকে এখন প্রচন্ড জ্ঞান দেয় এবং পরামর্শ দেয়, এসি চালিয়ে কেন থাকবি ঘরে? এসিতে কি ঘরের ভিতরে পলিউশন বাড়ে? আর এসি যদি চালিয়ে থাকতে হয় ঘরের মধ্যে, কোন টেম্পারেচার? কেউ বলে 20 ভালো, কেউ বলে 24 ভালো, কেউ বলে 26 ভালো, কেউ বলে আরো কম 16। কি করব? আদৌ কি সেটা অনেকটা পলিউশন ফ্রি? এসিতে ডেফিনেটলি পলিউশন কম হয়। হ্যাঁ, তার মেন গোদা বাংলাটা হচ্ছে, আপনি যদি চিন্তা করেন এসি চালালে তো আপনি জানলা দরজা বন্ধ করে দেবেন, তো আপনার বাইরের এক্সপোজারটা তো কমে গেল। হ্যাঁ, সেকেন্ড, এসিতে একটা ফিল্টার থাকে, আপনাকে কিন্তু টাইম টু টাইম সেই ফিল্টারটা পরিষ্কার করতে হবে। আপনার এসির ফিল্টারে পলিউশনের থেকেও, আমি বলছি পলিউশনের থেকেও এসি ফিল্টারে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি। এসি থেকে কিন্তু খুব ফাঙ্গাল ইনফেকশন হয়, বিকজ ওই যে হাওয়াটা বেরোচ্ছে, আপনার যদি ওই ফিল্টারটা পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু সেখানে ফাঙ্গাস তৈরি হয়, এবং হাওয়াটা ওই ফাঙ্গাসটাকে একটা মাইক্রোনাইজড ফর্ম করে আপনার ঘরেতে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। সো প্লিজ, এসি থাকলে ওই ফিল্টার পরিষ্কার করাটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে, এক। সেকেন্ড, এসি একটা জিনিস যেটা টেম্পারেচার কমাবে, এবং আপনার আমার সবাইকারই উদ্দেশ্য হওয়া উচিত সেটা বেয়ার মিনিমাম টেম্পারেচার রাখা। মানে ধরুন 24-25 ডিগ্রি টেম্পারেচার, যখন বাইরে 35 ডিগ্রি, আপনি যদি ঘরেতে 25 রাখেন সেটাই যথেষ্ট ঠান্ডা। ঠিকই। সুতরাং আমরা এসি মানে টেম্পারেচার বাড়িয়ে কেন চালাবো? তার কারণ হচ্ছে আমাদের কারেন্ট কম লাগবে। কারেন্ট কম লাগলে আমার সুবিধা, আমার পয়সা কম লাগবে, আর জনসাধারণের সুবিধা, পলিউশন কম হবে, বেশি বিদ্যুৎ খরচা হবে না। হুম, হুম। সো ইটস এ উইন উইন সিচুয়েশন, আমারও পয়সা কম লাগছে, আপনারও পলিউশন কম লাগছে। আর কিন্তু এই যে বারবার এসি রুম থেকে বেরোনো, আমাদের তো ওখানে পুরো সেন্ট্রালি এসি বাড়িতে হতে পারে না, সেক্ষেত্রে সেটা কতটা ক্ষতিকর? দেখুন, যদি ওয়াইড ভ্যারিয়েশন অফ টেম্পারেচার হয় তাহলে কিন্তু এসি আর নন এসির মধ্যে যাওয়াতে সমস্যা আছে। মানে আপনি একটা ঠান্ডা আকাশবাণীতে এলেন, ঢুকলেন, দিয়েই বেরিয়ে আপনার এই রাজভবনের এই জায়গাটাতে প্রচন্ড গরম সূর্যের তাপে এলেন। আপনি টেম্পারেচার ভ্যারিয়েশনটা ভাবুন। আকাশবাণীর ভেতরে আমি ধরে নিচ্ছি 22, 23, 24 ডিগ্রি টেম্পারেচার রেখেছে সরকার, আর বাইরে 38 ডিগ্রি টেম্পারেচার। এই ভ্যারিয়েশনটাতে আপনার সমস্যা হবে। কিন্তু বাড়ির মধ্যে কি হবে, আপনার ঘরের টেম্পারেচার ধরুন 25 রেখেছেন, আর বাড়ির বাইরের টেম্পারেচার 30 হবে, 28-30 হবে। বাড়ির মধ্যে টেম্পারেচার কোনোদিন যদি ফোন নিয়ে দেখেন, দেখবেন 28-30-এর বেশি হয় না টেম্পারেচার। সো সেখানে ভ্যারিয়েশনটা অত বেশি নয়। সো ইউ আর ওকে দেয়ার। সমস্যা হয় আমাদের অফিস, স্কুল, হাসপাতাল, এসব জায়গায় প্রচন্ড ঠান্ডাতে গিয়ে আমরা বাইরে বেরোই, এবং সেই টেম্পারেচারটা একদম 36, 38, 39। সেই ভ্যারিয়েশনে সমস্যা হয়। ওই যে বলে এসি চালালে গলা ব্যথা হয়। আমি শুনিনি, কিন্তু মানে নিশ্চয়ই হয়, আপনারা যখন বলছেন। এসি চালায় গলা ব্যথা হওয়ার কোনো সাইন্টিফিক কারণ নেই। এবারে যে প্রশ্নটা করব, যে সবসময় অনেকে বলেন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীরটা খারাপ হচ্ছে ওয়েদার চেঞ্জ হলে,
এটার মূল কারণ কি এবং তার সঙ্গেও কি পলিউশনের একটা রিলেশন রয়েছে? ওয়েদার চেঞ্জের আপনাকে সময়টা দেখতে হবে। মানে ধরুন বৃষ্টি, বর্ষার পরে একটা হালকা শরৎ থেকে শীত আসছে। সেই সময়টা বর্ষাতে বৃষ্টির জন্য পলিউশন অনেক কম ছিল। হঠাৎ শরৎ থেকে শীত আসাতেই ড্রাই হয়ে গেল ওয়েদারটা, আবার ধুলো উঠতে আরম্ভ করলো। সুতরাং পলিউশনটা হঠাৎ করে বেড়ে গেল। এখানে ডেফিনিট নেগেটিভ ইম্প্যাক্ট হবে আপনার। সেই জন্য দেখবেন আর্লি শীত যখন পড়ে তখন প্রচুর লোকের কাশি, সর্দি হুম, ইত্যাদি এ সমস্ত হয়, শ্বাসকষ্ট হয়, চামড়াতে সমস্যা হয় ইত্যাদি। উল্টোটা আবার বর্ষা যখন পরে হুম। প্রথম শুরু হয় তখন কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার শ্বাসকষ্ট ইত্যাদি অনেক কমে যায়, এবং সেটা আপনার জন্য তখন অ্যাডভান্টেজ, বিকজ পলিউশনটা হঠাৎ করে ফল করে গেল। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়ার বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু লিখছেন, শুভ সন্ধ্যা, নমস্কার জানাই সবাইকে। অসাধারণ সঞ্চালনা, উপস্থাপনা, প্রশ্ন উত্তর ও আলোচনা। দূষণ থেকে সাবধানতা অবলম্বন করার জন্য অনেক কিছুই জানতে পারছি ও খুবই সমৃদ্ধ হয়ে যাচ্ছি। শ্রদ্ধেয় ডাক্তারবাবু খুবই সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলছেন। অসাধারণ অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য FM গোল্ড ও শ্রদ্ধেয় ডাক্তারবাবু সহ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ স্যার। এবারে একটা ওই বাচ্চাদের প্রশ্ন করি যে রান্নাঘরের ধোঁয়া কি কারখানার ধোঁয়ার থেকে কম ক্ষতিকারক? উত্তরটা হ্যাঁ, রান্নাঘরের ধোঁয়া কারখানার ধোঁয়া থেকে কম ক্ষতিকারক, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে একজন মানুষ যিনি রান্না করেন, ধরুন আমাদের বাড়িতে মায়েরা ধরুন রান্না করেন, ওয়াইফরা রান্না করেন, তার নাম্বার অফ আওয়ার্স অফ এক্সপোজারটা অনেক। কিন্তু এবার আজকের দিনে যখন গ্যাস হয়ে গেছে বা ইলেকট্রিক ওভেনেতে, ওই যেগুলোতে আপনি রান্না করেন সেগুলোতে দূষণজনিত যেটা মানে ফুয়েল জনিত যে দূষণটা সেটা অনেক কম। whereas আপনি যদি আমার ছোটবেলার কথা ভাবেন তখন কিন্তু রান্নাঘরটা একদম পলিউশনের হেড অফিস ছিল, বিকজ আমরা উনুন জ্বালাতাম। কিন্তু এই যে মাইক্রো ওভেন বা ইলেকট্রিক যে চুল্লি বলছেন সেখানে রান্না করে খাবার কি ক্ষতিকারক? না, তাতে কি কোনো দূষণ হয়? না, ওটাতে ওরকম মানে ইলেকট্রিকের থেকে যা দূষণ হচ্ছে। মাইক্রোওয়েভ সম্বন্ধে একটা কথা বলে দিই, দূষণের ব্যাপারটা ঠিক নয়। মাইক্রোওয়েভ চালিয়ে সামনে দাঁড়াবেন না। আচ্ছা। এটা জাস্ট এই সঙ্গে কোনো লিঙ্ক নেই, কিন্তু এরম অপরচুনিটি তো পাওয়া যায় না যে কেউ মাইক্রোওয়েভ নিয়ে কোনো প্রশ্ন করে। হুম। মাইক্রোওয়েভ চালিয়ে সামনে দাঁড়াবেন না, বিকজ মাইক্রোওয়েভটা আপনাকে হিট করছে তো, এবং মাইক্রোওয়েভ হিটে কিন্তু ক্যাটারাক্টের চান্স বেড়ে যায়, এক নম্বর। সেকেন্ড হচ্ছে আপনার যদি পেসমেকার থাকে তাহলে সেটাতে কিছু কিছু পেসমেকারে মাইক্রোওয়েভের ইম্প্যাক্ট হতে পারে, হয় না বাট হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখনো মাইক্রোওয়েভের ইম্প্যাক্ট অন হিউম্যান সেল পুরোপুরি জানি না। ওয়েদার মাইক্রোওয়েভ ইউজের জন্য আর কোনো ইম্প্যাক্ট হয় কি না এটা নিয়ে আমরা পুরোপুরি 100% কনফিডেন্ট নই। এর সম্বন্ধীয় কিছু কিছু কাজ কিন্তু মহাকাশে হচ্ছে, মানে যে আমাদের স্টেশন রয়েছে, জয়েন্ট স্টেশন, হুম। সেখানে কিন্তু এই সংক্রান্ত কাজ হচ্ছে অন ভেরিয়াস রেডিয়েশন অন হিউম্যান এক্সপোজার। কিন্তু অন এ লার্জার প্রিন্সিপাল এত জানার আমাদের দরকার নেই। আমরা মাইক্রোওয়েভ চালিয়ে সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। মাইক্রোওয়েভটা চালালেন, আপনি অন্য কাজে গেলেন, ফিরে এলেন, মাইক্রোওয়েভ থেকে বার করলেন, তাতে এক্সপোজার আপনার জন্য কম হলো। হ্যাঁ, আমরা আসলে রান্নাঘর দিয়ে আরম্ভ হ্যাঁ। করেছিলাম।
এবং মাইক্রোওভেনের কথা হ্যাঁ, এসেছিল। ওটা আমি মানে না না আজোয়ারি করে আপনাদের বললাম। না, না ওটা না, জানার জিজ্ঞেস প্রশ্ন ছিল করলো। না। ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রান্নাঘরে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে রান্নাঘরে আপনি দেখবেন অনেকের ফোড়ন দেওয়াতে, স্পেশালি হুম। বাঙালি রান্নার কথা বলছি, কাশি। ভীষণ হাঁচি কাশি হয়। এবার সেইটা এই কারণে হয় যে ওই সময়তে যে অয়েল বা তেল যাতে আপনি ফোড়নটা দেন, সেইটার একটা ভেপারাইজেশন হয়। হুম। ওই আবার 1 সেকেন্ড পার্টিকেল তৈরি হয়। আপনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু ওই এয়ার পার্টিকুলার জায়গাটাতে ভেপারাইজেশন হয় বলে, পার্টিকেল তৈরি হয় বলে আপনার হাঁচি কাশি হয়। এবং ওই অয়েল পার্টিকেলগুলো তো কিন্তু বেশ সাইজে বড়। এবার সেই জন্য দেখবেন ওটা খুব তাড়াতাড়ি ঠিকও হয়ে যায়। whereas আপনার যেখানে খুব সূক্ষ্ম পার্টিকেলের জন্য শ্বাসকষ্ট হচ্ছে, যেমন রাস্তায় বা কোনো একটা পার্টিকুলার ফ্যাক্টরি, যেখানে ধরুন পাট বা কাপড় বা এই জাতীয় সিমেন্ট ফ্যাক্টরিতে খুব হয়, হুম, বিকজ সিমেন্ট হুম। পার্টিকেলস আর ভেরি স্মল। সেখানে কিন্তু সহজে জিনিসটা ঠিক হয় না, মানে শ্বাসকষ্ট সেটা থেকে যাচ্ছে। তার কারণ হচ্ছে যত লার্জ পার্টিকেল হবে, সেই পার্টিকেলগুলো আপনার নাক দিয়ে এসে এই মোটামুটি গলা অবধি পৌঁছতে পৌঁছতে ট্র্যাপড হয়ে যাবে। সেগুলো লাংসে পৌঁছানো খুব কম চান্স, পৌঁছালেও খুব অল্প পার্টিকেল পৌঁছবে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সেটাকে ট্র্যাপ করে নেবে। whereas স্মলার পার্টিকেল, যেটা 2.5 মাইক্রনের তলায়, সেগুলো কিন্তু না নিঃশ্বাসের সঙ্গে সোজা একদম গিয়ে লাংসে, ডিপ ইনসাইড লাং নিউমোনোসাইটে গিয়ে, লাং প্যারেনকাইমাতে গিয়ে হিট করছে, এবং সেগুলোর ড্যামেজ অনেক বেশি, এগুলোর ড্যামেজ অনেক কম। এটাতে হয়তো আপনি হাঁচছেন কাশছেন খুব বেশি, যেটা হুম। দিদিভাই বললেন যে আপনি বিশাল একটা হাঁচলেন, খুব কাশলেন, বাট সেটা খুব ক্ষণস্থায়ী। হুম। তার কারণ হচ্ছে পার্টিকেলগুলো লার্জার সাইজ ট্র্যাপড হয়ে যাচ্ছে। স্মলার সাইজ পার্টিকেল যেটা ভেতরে চলে যাচ্ছে, সেটা কিন্তু মোর ড্যামেজিং। সেটা সেখান থেকে রক্তে যাচ্ছে, তার ইম্প্যাক্ট আপনার হার্টে পড়ছে, তার ইম্প্যাক্ট ব্রেনে পড়ছে, তার ইম্প্যাক্ট বোন ম্যারোতে পড়ছে, তার ইম্প্যাক্ট ডব্লিউবিসি আরবিসিতে পড়ছে, কিডনিতে পড়ছে, বিকজ কিডনিটাকে ফিল্টার করছে, তার ইম্প্যাক্ট লিভারে পড়ছে। উম, এবং আপনি জানেন যে ডিমেনশিয়ার সাথে তার একটা আজকাল যোগ বেরিয়েছে। হুম। স্ট্রোক, হার্ট অ্যাটাক তো আমরা অনেকেই জানি, এগুলো তো কমন নলেজ, হুম। যে বিভিন্ন পলিউশন থেকে বিভিন্ন ড্যামেজ হয়, সেখান থেকে চান্স অফ, যেমন লাংয়ের সিওপিডি, অ্যাজমা হয়, লাং ক্যান্সার হয়, রক্তে গিয়ে বোন ম্যারো সাপ্রেশন হতে পারে, সেখান থেকে স্ট্রোকের চান্স বাড়তে পারে, হার্ট অ্যাটাকের চান্স বাড়তে পারে, লিভারের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। এখন দেখা যাচ্ছে সেখান থেকে পার্কিনসন, ডিমেনশিয়া, মানে নিউরো ডিজেনারেটিভ কন্ডিশনও হতে পারে। হুম। এবং এই যে ইয়াং ইয়াং ডিমেনশিয়াতে কিন্তু এর একটা অবভিয়াস কজাল অ্যাসোসিয়েশন না থাকলেও একটা ইম্প্যাক্ট আছে বলেই এখন মনে করা হচ্ছে। আচ্ছা, প্যাসিভ স্মোকারদের ক্ষেত্রে কি হয়? এটা তো একই আরো ব্যাপার। মারাত্মক। আমি প্যাসিভ সেই জন্যই স্মোকার জিজ্ঞেস কিন্তু, করছি। প্যাসিভ স্মোকার অবভিয়াসলি কম হবে, কিন্তু প্যাসিভ স্মোকিংয়েও ড্যামেজ হয়। মানে আপনি নিজে সিগারেট খাচ্ছেন, আমি আপনার সামনে বসে সিগারেট খাচ্ছি, আপনার মুখের ওপর ধোঁয়া ফেলছি, আপনি কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হুম। হ্যাঁ, ডেফিনেটলি আমার বেশি ক্ষতি হচ্ছে, আপনার কম ক্ষতি হচ্ছে, বাট হচ্ছে। আর যে স্মোক করছে তার হ্যাঁ। তো সাংঘাতিক, মানে বলার কিছু নেই সব জেনেও। এবার ব্যাপারটা হচ্ছে যে যে কোনো নেশাই তো আপনার ক্ষতি করবে। স্মোকিং বলুন, অ্যালকোহল বলুন, হাসিস বলুন, চরস বলুন, গাঁজা বলুন, ড্রাগ বলুন, কোন নেশাটা আপনার দুর্দান্ত উন্নতি করছে। এবার সমাজ ব্যবস্থাতে আপনার যে সমাজের আপনি লোক, সেইখান থেকে আস্তে আস্তে আপনি সেইগুলোতে এক্সপোজড হয়ে আপনি পিক আপ করছেন হ্যাবিটগুলো। আহ, এখন দেখুন ওভারঅল ওয়ার্ল্ডে স্মোকারের নাম্বার কমছে, হুম, হুম। আপনি যদি জেনারেল দেখেন। whereas মহিলা স্মোকারের নাম্বার বাড়ছে। মাঝে ভীষণ বাড়ছে। বাড়ছিল, আবার কিন্তু এখন আবার মহিলা স্মোকারের নাম্বার আচ্ছা, আবার প্লেটো হচ্ছে। আচ্ছা। তার কারণ হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম, তখন স্মোকিং ওয়াজ ম্যাচো। আপনি স্মোক না করলে, আমার ধরুন 60 বছর বয়স, মানে আমি Personality আজ আসবে না। থেকে 40 বছর আগেকার কথা বলছি, আমি স্মোক না করলে আমার বন্ধু বান্ধব আমাকে এলেবেলে ভাবতো, হুম। যে এ এখনো মানুষ হয়নি। স্মোকিং করলে আপনি মানুষ হলেন, একটা পার্সোনালিটি। হ্যাঁ, এটা মানুষের মতো মানুষ হলেন।
এখন উল্টো, এখন যদি বাচ্চারা স্মোক করে তাকে অন্য লোক হুম। খারাপ বলে, এ মা তুই স্মোক করিস, ছি ছি ছি। ঠিক। সো এটা সোসাইটির আমি বলবো প্রগতি, নিশ্চয়ই। এটা একটা বড় প্রগতি যে বিভিন্ন জিনিস কিন্তু আমি আমার লাইফ টাইমেতে দেখছি বিভিন্ন খারাপ জিনিস কিন্তু, যেমন কিছু জিনিস বেড়েছে তেমনি অনেক খারাপ জিনিস কিন্তু কমেছে। হুম, আমরা কিন্তু আজকালকার বাচ্চাদের, ইয়াংস্টারদের সেটার জন্য কোনো ক্রেডিট দিই না। হুম, আমরা সবসময়তেই বলি আমাদের ছোটবেলাটা খুব ভালো ছিল, ঠিক। কিন্তু আমি আপনাকে বলছি এখনকার বাচ্চারা কিন্তু অনেক জিনিসই আমাদের থেকে এগিয়ে আছে। এদের চিন্তা ভাবনা অনেক বেশি স্বচ্ছ, আমাদের চিন্তা লজিক্যাল, অনেক বেশি অনেক লজিক। স্বচ্ছ লজিক্যাল। আমাদের চিন্তা ভাবনা এত স্বচ্ছ লজিক্যাল ছিল না। হুম। এরা অনেক বেশি অন্য জিনিস নিয়ে ভাবে, আমরা এত অন্য হুম। জিনিস নিয়ে ভাবতাম না। আপনি আমাকে এক্ষুনি বলতে পারেন ডাক্তারবাবু আপনার ছোটবেলা নিশ্চয়ই খুব কঠিনায়ের মধ্যে ছিল, তখন বাংলাদেশ যুদ্ধ হয়েছিল, লোকে হুম। ভাত খেতে পেত না, ফ্যান খেয়ে থাকতো, এখনকার বাচ্চারা পিৎজা KFC খায়। খেয়ে থাকে ইত্যাদি ইত্যাদি। ডেফিনেটলি সোসাইটির উন্নতি হবে, সবকিছুতে উন্নতি হবে, কিন্তু তার সাথে এই ক্রেডিটটা ওদের ডেফিনেটলি দেওয়া উচিত যে এদের চিন্তা ভাবনা আস্তে আস্তে প্রোগ্রেস করছে। এবং এই যে পলিউশন নিয়ে আমরা আজকে প্রোগ্রাম করছি, এই যে এত কথা লাস্ট অনেকক্ষণ ধরে আমরা বলছি, হুম। এইটার পেছনেও কিন্তু এই বাচ্চাদেরই কিন্তু ইয়ে রয়েছে, হ্যাঁ। একটা কিন্তু ইম্প্যাক্ট রয়েছে। এই যে পলিউশন নিয়ে এত কথা, এটা কিন্তু রিসেন্ট কথা। একদম। এই মুহূর্তে একজন লিসনার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে। ডায়াল করা নম্বরটি না, ডায়াল করা ছিলেন নাম্বারটি কোনোভাবে। তবে এই যে বাচ্চাদের কথা হচ্ছিল, বাড়ির কথা হচ্ছিল, আমার একটু আধ্যাত্মিক একটা প্রশ্ন এসছে মনে। অনেকেই করেন এবং আমি দেখি, বাড়িতে কি ধূপ জ্বালানো উচিত? ধূপ জ্বালাবো? পুজো অনেকে প্রত্যেক বাড়িতেই প্রায় পুজোতে। দেখুন, ধূপে কিন্তু একটা পলিউশন হয়, এটা কিন্তু আপনাকে মানে এটা নিয়ে আলোচনা করা যাবে না, কারণ এটা সত্যি হুম। ধূপে পলিউশন হয়। আপনি যদি প্রচুর ধূপ জ্বালান তাহলে কিন্তু পলিউশন হয়, এবং পলিউশন হয় আপনি বলছেন ডাক্তারবাবু কি করে জানলেন? আপনি দেখবেন যে কোনো জায়গাতেই ধূপ জ্বললে ওপরে একটা শুট পড়ে। হুম। তো যদি পলিউশন না হতো তাহলে ওই কার্বনের শুটটা এলো কোত্থেকে? হুম। এবার সুবিধা যেটা হচ্ছে যে ধূপ খুব ছোট একটা 5-7 মিনিটের বেশি তো ধূপ জ্বলে না। তবে চেষ্টা করা উচিত যে সেটা যতটা খোলামেলা জায়গাতে জ্বালানো যায়, এবং হাজার হাজার লক্ষ লক্ষ ধূপ যেন না জ্বালানো হয়। আমি নাম করব না, এই ঠাকুরের ব্যাপার, ধর্মের ব্যাপার, এটা খুব সেনজিটিভ একটা জিনিস। তবে ডেফিনেটলি আমাদের আরো 10 জনের কথা ভেবেই কিন্তু ধূপ জ্বালানো উচিত। এবার আমি বলি যে ধূপের কথা গেল যেহেতু সেনসিটিভ, কিন্তু এর পাশে আরেকটা সেনসিটিভ প্রশ্ন আসে, মশার কয়েল অথবা মশার লিকুইড, সেইটা কি যার ব্যবহার করব? মশার কয়েলের থেকে মশার লিকুইড ভালো, কেন মশার কয়েলের যে মেটেরিয়াল গুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি ক্ষতিকারক ধোঁয়া তৈরি করে। এটা মানে আপনি দেখবেন ওই জন্য আজকাল মশার কয়েল খুব খুব জ্বালানো কম বিক্রি হয় বা চালানো হয় বা পাওয়া যায়। এরা মশার কয়েলে অনেক বেশি সালফারাস, ফসফরাস জিনিস তৈরি হয়। নিউবর্ন বেবিদের ক্ষেত্রে একদমই অন্তত মশার কয়েল জ্বালানো উচিত নয়, মশারি ইউজ করা উচিত। নিউবর্ন বেবিদের পক্ষে ওইটাও চালানো উচিত হ্যাঁ। নয় যেগুলো বিভিন্ন লিকুইডটাও লিকুইড, হুম। কেন ওগুলো তো অ্যাটমাইজার, বেসিক্যালি ওই যে জিনিসটা হিট করছেন দ্যাট ইজ অ্যান ভেপারাইজার অর অ্যাটমাইজার, মানে আপনি তো সিস্টেমেতে পার্টিকেল সাইজ বাড়াচ্ছেন। এবং যখন মশার কথা, ধূপের কথা এলো তখন বিভিন্ন স্প্রের কথাও আসে। হ্যাঁ, আসতাম হাতে পরেরটা পায়ে রুম। স্প্রে গুলো যে করে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। তার থেকে আপনি অয়েনমেন্ট লাগান, হুম। সেটা অনেক বেশি লেস harmful। আচ্ছা। কিন্তু সেটা আবার চামড়ায় দেখে নেবেন যে সেনসিটিভ কিনা, বাচ্চাদের জন্য হুম। স্পেশাল ওরকম পাওয়া যায়। সবচেয়ে ভালো হচ্ছে আপনি প্রাকৃতিক জিনিস ইউজ করুন, যেমন? সিট্রোনেলা অয়েল। হুম। আচ্ছা। সিট্রোনেলা অয়েল আপনি 1 ফোঁটা ঘরের কোণে ফেলে রাখুন, তার কোন রকম একদম প্রাকৃতিক জিনিস, এবং সেটাতে প্রচন্ড ভালো কাজ করে ফর এভরি ইনসেক্ট। ঘরের ভিতরের কথা বলছেন আপনি, কিন্তু এই যে মশার অত্যাচার তো ঘরের ভিতরে বাইরে সব জায়গায়, বিশেষত যারা আমরা আড্ডা প্রেমী মানুষ, ঠেকে বসি বা চায়ের দোকানে বসি, তাদের সবসময় ওই ডিমের যে ট্রে সেটা জ্বালানো হয়, সেটা কি উচিত? একদম নয়। ওই যে বললাম ডিমের ট্রে
সাইকেলের রাবারের টিউব, এমনি গাড়ির টিউব, এগুলো যে জ্বালানো হয় এবং একটা ধারণা আছে যে ধোঁয়া দিলে মশাটা সরে যায়, এগুলো কিন্তু অত্যন্ত মানে এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। দুটো প্রশ্ন আছে ডাক্তারবাবু। আমাদের একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করেছেন শ্বেতা ভট্টাচার্য বাকসারা থেকে, যে তার বিভিন্ন জায়গায় চুলকোয় আর ফুলে ফুলে ওঠে। অ্যালার্জির জন্য যে খাবারগুলো খাওয়া মানা সেগুলো তিনি খান না, তবুও স্কিনে এটা হয়েই চলেছে, কি করা যায়? দেখুন, এটা একদম ডাক্তারি প্রশ্ন। এর উত্তরটা যদি শ্বেতা দেবী কিছু মনে না করেন, উনি যে খাবারগুলো খান না বলছেন না, সেগুলো উনি পুরোপুরি মানেন না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। মনে রাখতে হবে, অ্যালার্জি একটা এমন জিনিস যে আপনি আজকে একবারও যদি খাবারটা ব্রেক করেন, তার ফল 15 দিন ধরে আপনাকে ভুগতে হবে। এবং অনেক সময় ধরুন আটাতে অ্যালার্জি আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, হুম, হুইট অ্যালার্জি হুম। আছে। আপনি হয়তো রুটি খান না, লুচি খান না, কচুরি খান না, পরোটা খান না, কিন্তু পাউরুটি খান, বিস্কিট খান। বিস্কিটে তো আটা আছে। সো এই ব্যাপারটা খুব স্ট্রিনজেন্টলি ফলো করতে হবে এবং 6 মাস থেকে 1.5 বছর ফলো করতে হবে। তবেই কিন্তু আপনি এর ফল হাতে পাবেন। এই মুহূর্তে আরো একজন লিস্টার আমাদের সঙ্গে রয়েছেন, প্রশ্ন নিয়ে দেখি। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। স্যার, আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি যে উনি তো বললেন সেগুলো ক্ষতিকর জিনিসের, কিন্তু গায়ে লাগানোর যে ক্রিম পাওয়া যায় মশা তাড়ানোর, মানে কামড়ায় জন্য, সেটা কি কিভাবে ক্ষতি করে বা কত ক্ষতি করে? আর আরেকটা হচ্ছে যে বাসন মাজার সাবান, লিকুইড হোক বা বার, সেটা আমরা তো বাড়িতে ব্যবহার করি। আমার এক রিলেটিভের ফাঙ্গাল ইনফেকশন আছে আঙুলে, তো ডাক্তারবাবু তাকে সাবান ব্যবহার করতে না করেছেন বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি ব্যাপারে। তো আমার ধারণা ছিল যে সাবান ইনফেকশনকে, তাই তো সাবানের মধ্যে কি ফাঙ্গাস মানে দ্রব্য কোনো ব্যাপার থাকে, সেটা কি অ্যাভয়েড করলে ভালো হবে? এটা যদি ডাক্তারবাবু কিছু বলেন। সঙ্গে থাকুন। দুটো প্রশ্নের একটা আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি, যে ওই মসকুইটো রিপেলেন্ট যে ক্রিম, হ্যাঁ, সেটা দেখুন, সেটা। আমি প্রথমেই কিন্তু বলেছি মশারি। হুম, আমি বলছি মশারি ইজ দ্য বেস্ট অপশন। হুম। দেয়ার ইজ নো সেকেন্ড থট অ্যাবাউট ইট। আপনি মশারির বাইরে যাই করবেন, তার কিন্তু একটা প্রাইস ট্যাগ আছে। প্রাইস ট্যাগটা হচ্ছে সাম ডিগ্রি অফ পলিউশন, স্কিন ইরিটেশন, অ্যাবজর্পশন তাতে লেগে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে মসকিউটো কয়েল জ্বালানো ভিসাভি গায়ে মাখা, এবং মসকিউটো কয়েল জ্বালিয়ে যে নাকের পলিউশন বা নিঃশ্বাস প্রশ্বাসের পলিউশন হবে, তার থেকে এর পলিউশনটা কম। কিন্তু মনে রাখতে হবে, যদি রেগুলার ক্রমাগত ওই অয়েনমেন্ট বা ক্রিম লাগিয়ে যান, তাহলে সেটা চামড়া দিয়ে অ্যাবজর্পশন হবে এবং তার যে পার্শ্ব প্রতিক্রিয়া আপনার হবে, এটা নিয়ে কোনো রকম মনে দ্বিধা রাখবেন না। এটা হলো পয়েন্ট 1। পয়েন্ট 2 যেটা বললেন, এটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন নয়, হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালার্জি হাতে। সাবান বা বিভিন্ন ধরনের যে সাবানের বাসন মাজার যে প্রত্যেক- সাবান। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই বাসন মাজার যে মেটেরিয়ালগুলো, সেগুলো সমস্তই ক্ষার জাতীয় মেটেরিয়াল। তো ন্যাচারালি অনেকেরই চামড়াতে তার একটা অ্যালার্জি হয়। এবার অ্যালার্জি মানে কি, চামড়াতে অ্যাব্রেশন হয় বা চামড়াটা উঠে যায় বা চামড়াতে ইনজুরি হয়। এবার যে মুহূর্তে আপনার চামড়া, স্পেশালি নখের আর চামড়ার যে জাংশনটা, সেখানেতে ইনজুরি হচ্ছে, তখন সেখান থেকে ফাঙ্গাস ঢোকার একটা চান্স হয় এবং ক্রনিক ফাঙ্গাল ইনফেকশন হয়, যাকে আমাদের পরিভাষায় ক্রনিক প্যারোনিকিয়া বলে। কিন্তু অ্যাকচুয়াল সমস্যাটা এরম নয় যে সাবানের মধ্যে ফাঙ্গাস আছে, সেটা আপনার হাতে ঢুকে গেল। আচ্ছা। ঠিক আছে? এবার বাসন মাজা বা এই জাতীয় জিনিসে আপনাকে তো কিছু না কিছু একটা স্যাপনিফাইং এজেন্ট ইউজ করতেই হবে, তাহলে তো আপনার তেল উঠবে না। আপনি কেন সাবান ইউজ করছেন? বিকজ বাসনেতে অয়েল আছে, অয়েলটা একটা স্যাপনিফিকেশন প্রসেসের জন্য একটা 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 ক্ষার জাতীয় জিনিস ইউজ করছেন, করলে ওটা অয়েলটা সরে যাচ্ছে। এবার আবারও বলছি, হাইপোথেটিক্যাল উত্তর দিচ্ছি,
এটা হচ্ছে বেস্ট পসিবল ওয়ে হচ্ছে আপনি টাচ করলেন না বাসন, ওই ওয়াশিং মেশিন না কি বলে, ডিশ ওয়াশার দিয়ে আপনি বাসন পরিষ্কার করে নিলেন, আপনার গায়ে লাগলো না। আচ্ছা। এবার সবার বাড়িতে কি ডিশ ওয়াশার লাগানো সম্ভব? হুম। জায়গা আছে। সেকেন্ড, ডিশ ওয়াশারে যে লিকুইড ইউজ করবেন সেটাও একটা তো পলিউটিং মেটেরিয়াল, সেটাও তো হুম। আপনার ওই পাইপ দিয়ে গিয়ে আপনার জমি জায়গা ইত্যাদি পলিউট করবে। ডিশ ওয়াশারে প্রচুর জল লাগে, তাহলে সেটাও একটা আপনার জল খরচা বাড়বে, কারেন্ট লাগে। সো এই উত্তরটা হাইপোথেটিক্যাল। এবার আমরা করব কি, সাধারণ মানুষ আমরা কি করব? আমরা বাড়িতে চেষ্টা করব কম ক্ষারওয়ালা, এবং আজকাল অনেক জৈব মেটেরিয়ালের বাসন পরিষ্কার করার জিনিস পাওয়া যায়। নিম তেল বা এই জাতীয় বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, যেগুলো জৈব মেটেরিয়াল তাতে অনেক বেশি আছে, অজৈব মেটেরিয়াল কম, যেগুলো ওই অ্যালার্জি বা ক্ষার কম, সেইগুলো দিয়ে বাসন মাজলে কিন্তু হাতে ইনজুরিটা অনেক কম হবে। সুতরাং আপনি যদি রিয়েল আনসার চান, এটাই বোধহয় রিয়েল আনসার। আর পরীক্ষার হলের আনসার চান, তাহলে সবাই মিলে ওই ডিশওয়াশার ইউজ ডিশওয়াশার। করি। আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন বন্ধু, আমার বয়স ৭২ বছর, চাকরির জন্য আমাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, কোনো এক জায়গা থেকে অ্যালার্জি শুরু হয় এবং এখনো পর্যন্ত আছে। এর জন্য আমার ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়েছে, ইনহেলার নিয়ে কন্ট্রোলে আছে, সকাল থেকেই কোনো অজানা কারণে হাঁচি শুরু হয়, রোজ হাফ ওই অ্যাভেল 25 খেয়ে কন্ট্রোলে আছি। এর সাইড এফেক্ট কি? দেখুন, সাইড এফেক্টের থেকেও আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি ইনহেলারটা অ্যাজমার জন্য নিয়ে যাবেন। ইনহেলার বাঁচাবেন না, ইনহেলারটা নিয়ে যাবেন এবং ইনহেলার নিয়ে মুখটা জলে ভালো করে কুলকুচু করে নেবেন, যাতে মুখের মধ্যে ফাঙ্গাস না হয়। কেননা ইনহেলার না নিলে আপনার শ্বাসকষ্ট বাড়তে পারে, হঠাৎ করে অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক হতে পারে, সেটা বাড়িতে ম্যানেজেবল নাও হতে পারে, আপনাকে হাসপাতালে যেতে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর সেকেন্ড হচ্ছে যে অনেকেরই, যেটা আমি প্রথমেই বললাম, যে একটা অ্যালার্জিক ট্রিগারের পরে অনেককেই একটা লং টার্ম অ্যান্টি অ্যালার্জিক খেতে হয় আমাদের সিচুয়েশনে। এটা কোনো মতেই বাঞ্ছনীয় নয়। এরম ভাবার কোনো কারণ নেই যে ডাক্তারবাবু বলে গেছেন সবাই অ্যান্টি অ্যালার্জিক খাও, এর কোনো সাইড এফেক্ট নেই। না, ওষুধের যদি এফেক্ট হয় তাহলে তার সাইড এফেক্ট হবে, এটা নিয়ে কারো মনে কোনো দ্বিধা কখনো রাখবেন না। এমন ওষুধ নেই যার কোনো সাইড এফেক্ট নেই। আমি নিজে ডাক্তার, আমি ধরুন অনেক বছর ডাক্তারি করছি, প্রায় ৩৭-৩৮ বছর ধরে ডাক্তারি করছি। ওষুধ যদি কাজ করে তাহলে তার পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। এবার এই সিচুয়েশনেতে যতটা কম অ্যান্টি অ্যালার্জিক ইউজ করা যায় সেটা ইউজ করাটাই বাঞ্ছনীয়, এবং ইনহেলারটা নিলে অনেক সময়তেই সেটা কম হবে। মাঝে মাঝে হয়তো নেজাল অ্যালার্জি বাড়লে সেটার জন্য নেজাল কোনো স্প্রে ইউজ করতে পারেন, এবং একজন ইএনটি ডাক্তারবাবুকে দেখাতে পারেন যে নাকের মধ্যে কোনো ফাঙ্গাল ইনফেকশন, পলিপ ইত্যাদি হয়ে আছে কিনা, তাহলে সেইটা ট্রিটমেন্ট করলে ওই সমস্যাটা কমতে আমি পারে। এর সঙ্গে আরেকটা প্রশ্ন, আমাদের সঙ্গে বন্ধু, লিস্টার রয়েছেন, যাব সেখানে। হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার হ্যাঁ। স্যারকেও নমস্কার। নমস্কার। যে আচ্ছা, এই মশার যে কয়েল জ্বালানো হয় আর এই লিকুইড, ওগুলো তো ক্ষতি শুনলাম, তো বললেন, শুনলাম তো, যদি এই গোবরের ঘুঁটে এগুলো মানে গরু রয়েছে, গরুকে দেওয়া হয় যতক্ষণ ততক্ষণ গরু বাইরে থাকে, মাছি মশা থেকে চুপচাপ থাকবে, আর মাছি মশা জন্য দেওয়া হয়। আর গরুকে এমনি গোয়াল ঘরেতে তো মশারি টাঙিয়ে রাখা হয়, মশারি থেকে বের করা যায় না, ওকে বের করলেই এবারে লাঠা লাঠি ছুটোছুটি আরম্ভ করে। আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে কি, এই ঘুঁটের যে ধোঁয়াটা, এটাও তো মানে ক্ষতিকর, কি ডাক্তারবাবুকে জানতে চাই। হ্যাঁ। একদম, হ্যাঁ, এটাও কিন্তু ক্ষতিকর, মানে ঘুঁটে জৈব পদার্থ, সুতরাং ঘুঁটে পোড়ালে আপনি প্রচুর সেখান থেকে বিভিন্ন রকম, মানে ইনফ্যাক্ট এটা আরো বেশি, মানে সিএনজি বা ন্যাচারাল গ্যাসের থেকে এর ক্ষতি আরো বেশি, বিকজ এখান থেকে আপনি মিথেন বা ওই জাতীয় গ্যাস তৈরি করবেন, বেনজিন গ্যাস তৈরি করবেন, সালফার ডাইঅক্সাইড তৈরি করবেন। এই সুতরাং ঘুঁটে পোড়ালে কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ পলিউশন
কিন্তু খুব বেশি। মানে ওই ঘুটে পড়ে গোবর হাঁসের মতো। আমি হ্যাঁ, আমি বরং এখানে আরেকটা প্রশ্ন জুড়ি যে অনেক ক্ষেত্রে হয়, আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ওপেন যে ফেস্টিভ্যাল গুলো হয় যেখানে মেলা হয়, ইয়ে হয়, নারকেলের খোসা আর ধুনো, সেটা কি ক্ষতিকারক? হ্যাঁ, যেকোনো বায়োলজিক্যাল প্রোডাক্ট পোড়ালেই কিন্তু তার সমস্যা খুব বেশি। বিকজ বায়োলজিক্যাল প্রোডাক্ট গুলো পোড়ালেই সেখান থেকে বায়োলজিক্যাল মেটেরিয়াল গুলো এবং প্রচুর বেশি আহ, না, আহ, গ্যাস যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু কোনোটাই খুব প্রীতিপ্রদ গ্যাস নয় আর। আহ, তবে এগুলোর সঙ্গে মানুষের কালচারের খুব ক্লোজ রিলেশন আছে। এবং আপনি যদি ধরুন দুর্গাপুজোতে ধুনোর আরতি হয়, হুম। ধুনুচি নাচ হয়, এবার আপনি পলিউশন হচ্ছে এই ছাপ দিয়ে এই জিনিসটা বন্ধ করতে যেতে পারেন না, বিকজ আজকে দীর্ঘকাল ধরে হচ্ছে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বেশি না করা, হুম, একদিন করা, হুম, শুধু নবমীর দিন করা, ইত্যাদি ইত্যাদি। সো এই সবেরই একটা বিরাট ঐতিহ্য বলুন, ধর্ম বলুন, কালচার বলুন, আমাদের সংস্কৃতি বলুন, বাঙালিয়ানা বলুন, এগুলোর সঙ্গে যোগ রয়েছে। সুতরাং সবকিছু পলিউশনের দোহাই দিয়ে বন্ধ করে দেওয়াটা আমার মনে হয় অনুচিত। বরঞ্চ একটা মিডল পাথ বার করা, এটা মনে রাখা যে হুম, এগুলো কিন্তু খুব দুর্দান্ত ব্যাপার নয়। হুম। নারকেলের ছোবড়া পোড়ালাম তাতে কোনো পলিউশন হলো না, এই ধারণা নিয়ে বাড়ি চলে গেলে হবে না। ঠিক। এই ধারণা নিয়ে বাড়ি যেতে হবে যে আমি একটা আনন্দের জন্য একটু স্যাক্রিফাইস করেছি, আমি চেষ্টা করবো যাতে খুব বেশি না করি, যাতে আমার এই আনন্দটা আরো হাজারটা লোকের কষ্টের কারণ না হয়। আমাদের ফেসবুক পেজে বন্ধু প্রশ্ন করছেন, কবিতা নেগি বলছেন, নাকে রুমাল চাপা দিয়ে যখন হাঁটি আমার মাথা ঘুরে যায়, চোখের সামনে কালো হয়ে যায়, কিন্তু ফেইন্ট হইনি। এটার কারণ কি পলিউশন? না, এটার কারণ পলিউশন নয়। আপনি নাকে রুমাল যদি প্রচন্ড নাক বন্ধ করে দুটো নাককে চেপে চলেন, তাহলে আপনার শরীরে মানে শ্বাস অক্সিজেন। প্রশ্বাসই আপনি আটকে দিচ্ছেন, সেটা হতে পারে। কিন্তু তার থেকেও বড় কারণ, যদি আপনি নাক চেপে ধরেন তাহলে যেটা হবে আপনার ব্যালেন্সিং সিস্টেমের সমস্যা হবে। এটা একটু বিশদে বলে দিই। ইকুইলিব্রিয়ামে। হ্যাঁ, আপনি নাক চেপে ধরেছেন, আপনার যদি কান। ইউস্টেশিয়ান টিউব ব্লক থাকে তাহলে আপনার কান আর নাকের হাওয়ার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, এবং কানের মধ্যে যে ভেস্টিবুলার যে অ্যাপারেটাসটা আছে সেইখানে যে ব্যালেন্স করছে আমাদের, বা আমরা তো একটা বাইসাইকেল, এই হুম। বাইসাইকেলটাকে যারা ব্যালেন্স করে রেখেছে সেইখানে সমস্যা হবে, এবং সেই জন্যই আপনার ওরকম গিডিনেস বা পড়ে যাওয়ার টেন্ডেন্সি এগুলো হতে পারে। একটা মিথ আর রিয়েলিটি নিয়ে প্রশ্ন আছে যে অনেক সময় ছোটদের বা বড়দের এত কাশি, কাশি কমতে চায় না। ডাক্তারের কাছে যখন যাওয়া হয়, ডাক্তারবাবুরা ওষুধ দেন। অনেকে দেন কাফ সিরাপ, আবার অনেকে দেন পাপ। বা এই যে পাপ নেওয়া, একটা আতঙ্ক তৈরি হয়, এটা ভুল বোঝাবুঝি থেকে। এই পাপ দিল এত বাড়াবাড়ি, কোনটা উপকারী, কাফ সিরাপ না পাপ? ডেফিনেটলি ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কফ অ্যাজমা। কফ অ্যাজমা কথাটার মানে কি? কফ অ্যাজমার কথাটার মানে হচ্ছে যে আপনার লাংসের মধ্যে যে এয়ার টিউব গুলো আছে, যেগুলো ভেতরে লাংসের মধ্যে হাওয়া ক্যারি করে নিয়ে যাচ্ছে, সেই টিউবগুলো কোনো কারণে সরু হয়ে গেছে, বা সরু মোটা হচ্ছে। এগুলো তো সব ডায়নামিক স্ট্রাকচার। সেই জন্যে আপনি কাশছেন ওটাকে পরিষ্কার করার জন্য। মানে আপনাকে শরীর কাশিটা দিচ্ছে, কাশি কিন্তু একটা প্রোটেকটিভ রিফ্লেক্স। কাশি খারাপ জিনিস নয়। আপনার লাংস পরিষ্কার করতে গেলে কাশি তো লাগবেই। লাংস তো আর নাক মুখ ছাড়া আপনি আর এর কফটা কোথা থেকে বার করবেন? দেয়ার ইজ নো আদার ওয়ে। সো কাশি ইজ এ প্রোটেকটিভ রিফ্লেক্স। কাশিটা আপনাকে বাঁচায়। এবং এক্ষেত্রে যে কফ অ্যাজমাতে যেটা হচ্ছে যে আপনার এনাফ হাওয়া ঢুকছে না বলে আপনার লাং রিফ্লেক্সলি কাশি তৈরি করছে, যাতে আপনি হাওয়াটাকে বার করতে পারেন যেটা ট্র্যাপড হয়ে আছে। এক্ষেত্রে ইনহেলার একটা শর্ট পিরিয়ডের জন্য। আপনি যে প্রশ্নটা করলেন, আমি আপনার প্রশ্নের ইয়েটা বুঝতে পারছি, মানে কোথা থেকে প্রশ্নটা আপনার মনে এলো। লোকে ভাবে একবার ইনহেলার নিলে আর ছাড়া যাবে না, আমার অ্যাজমা হয়ে গেছে, আমার জীবন বরবাদ হয়ে গেল। না,
এটা একটা শর্ট টার্মের জন্য নেওয়া, খুব বেশি হলে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস ইনহেলার নিলেই আপনার ওই পিরিয়ডটা টাইড ওভার হয়ে গেল, কফ অ্যাজমা ঠিক হয়ে গেল, এন্ড দ্যাটস ইট। তো একটা প্রশ্ন মনে জাগছে যে আমরা তো পরিবেশ দূষণ নিয়ে কথা বলছি, দূষণের ক্ষেত্রে সয়েল একটা বড় অংশ। এই যে বাচ্চাদের আমরা খেলতে পাঠাই বিভিন্ন মাঠে ময়দানে, তারা খেলছে ধুলো বালি ঘেটে, ছোটরা বিশেষ করে অত বুঝে শুনে খেলতে পারেও না, বিভিন্ন খেলা খেলতে গিয়ে ভীষণ ধুলো মাখছে, দৌড়চ্ছে, সেইটা ইনহেল করছে। এটা কি খেলাধুলা তো স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু এক্ষেত্রে কতটা স্বাস্থ্যসম্মত থাকছে আদৌ? না, ব্যাপারটা হচ্ছে যে সবকিছুকে ওই পলিউশনের মোড়কে দেখলে হবে না। আপনি খেলাধুলা করতে যাবেন, আপনার ছোট বাচ্চা, সে পড়বে, কাদা মাখবে, চান করবে, তাহলে তার ইমিউনিটি তৈরি হবে কি করে? আচ্ছা। আপনি যদি তাকে একটা ওই, মনে আছে এই সব কোভিড নিয়ে এত আলোচনা হচ্ছে, যে কোভিডের সময় ছিল যে আপনার একটা ব্লব বা ব্লক থিওরিটিক্যাল তৈরি হতো, যার মধ্যে আপনি বাস করছেন, আপনার সঙ্গে বাইরের কোনো যোগাযোগ নেই, বাইরের লোক ভেতরে আসছে না, আপনি বাইরে যাচ্ছেন না, ইত্যাদি হুম। ইত্যাদি। একটা বাচ্চাকে যদি ওরম একটা এনভায়রনমেন্টে আর্টিফিশিয়ালি আপনি বড় করেন, তাহলে তো তার কোনো ইমিউনিটি তৈরি হবে না, তার কোনো সোশ্যাল স্কিল তৈরি হবে না, তার শরীর তৈরি হবে না, তার মস্তিষ্ক তৈরি হবে না, তার কোনো সে তো একটা জড়ভরত তৈরি হয়ে যাবে। হুম। সুতরাং পলিউশনের দোহাই দিয়ে এই কাজটাকে জাস্টিফাই বা আনজাস্টিফাই কোনোটাই কিন্তু করা যাবে না। এগুলো ন্যাচারাল ফেনোমেনন, এগুলো ঘটবেই। এবং এখান থেকে কোনো কোনো বাচ্চার হবে হয়তো সেই কাদা বা জল থেকে তার স্কিন অ্যালার্জি হবে, তাকে ডাক্তার দেখাতে হবে। কোনো না কোনো বাচ্চার হয়তো লাংসে ইনফেকশন হবে, হুম। নিউমোনিয়া হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো আপনার পার্ট অফ হিউম্যান লাইফ, এগুলোকে অস্বীকার করা যাবে না। রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হয়, সবাই জানে। তাহলে আমরা এইখানে 4 জন আছি, কেউ আজকে কি রাস্তা দিয়ে বেরিয়ে এখানে আসেনি? আপনারা কি কাজে আসেননি? আমি কি হাসপাতাল যাইনি? সো এটা পার্ট অফ হিউম্যান লাইফ। এইটা অস্বীকার করে বাঁচা যায় না। সুতরাং একদম, ওটাও তাই। একদম। ওটাও আপনাকে করতে হবে। এবারে একটা মানে প্রফেশনাল হ্যাজার্ডের প্রশ্ন, এবং হাসপাতালের কথা বললেন, হাসপাতাল রিলেটেড। হাসপাতালে তো আপনারা পরিষেবা দেন, যারা কর্মচারী থাকেন, যারা কর্মী থাকেন, আপনারা ছাড়াও তারাও পরিষেবা দেন, এবং অনেকটা সময় বলে যে হাসপাতাল থেকে ইনফেকশন খুব তাড়াতাড়ি ছড়ায়, যেটা আমরা হয়তো চোখে দেখতেও পাই না। তাহলে একজন ভিজিটার্স যখন যাবে, সে কিভাবে সতর্ক থাকবে, আর আপনারাও যারা কাজ করেন তারা সতর্ক থাকবেন? এটা একটা বিশাল প্রশ্ন। আহ, দেখুন, হাসপাতালে ডাক্তারবাবুর সংখ্যা কম। হাসপাতাল অ্যাকচুয়ালি নার্স, প্যারামেডিক্যাল স্টাফেরাই চালান। ডাক্তারবাবু আছেন, ডাক্তারবাবু ছাড়া হাসপাতাল হবে কি করে? কিন্তু সংখ্যাগত দিক থেকে ডাক্তারবাবুর সংখ্যা কম। এবার এই যে ধরুন আমাদের হাসপাতালে 5,000 মানুষ আসে রোজ কাজ করে। আমি পেশেন্ট বলছি না, কর্মী, কর্মী। ডাক্তার, কর্মী, নার্স মিলিয়ে বলছি, হুম। ফিজিওথেরাপিস্ট, হুম। ডায়েটিশিয়ান, ওয়ার্ড বয়, হুম। ওয়ার্ড সেক্রেটারি, সবাইকে নিয়ে, অ্যাম্বুলেন্স ড্রাইভার। হুম। এবার সবাইকার যদি সমস্ত ইনফেকশন হয় আমাদের হাসপাতালে, পৃথিবীর যে কোনো হাসপাতালে, সেটা মেয়ো ক্লিনিক থেকে আরম্ভ করুন আর আপনার পাড়ার হাসপাতাল অব্দি আসুন, ইনফেকশন রিলেটেড মরবিডিটি, মর্টালিটি মানে আপনার অসুখ এবং মৃত্যুর কারণ, মরবিডিটি মানে অসুখ আর মর্টালিটি মানে মৃত্যুর কারণ, ইজ ভেরি হাই। তাহলে এই 5,000 লোকে কি মারা যাবেন কালকে? সবাই তো ওই ইনফেকশনের মধ্যে দিয়ে একবার ঘুরলেন। যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট থাকেন, তাহলে আপনার বডি এই ইনফেকশনগুলোকে রিজনেবলি ট্যাকল করতে পারে, আনলেস অ্যান্ড আনটিল আপনি এক্সট্রাঅর্ডিনারি এক্সপোজারে যাচ্ছেন। এক্সট্রাঅর্ডিনারি এক্সপোজার মানে, আমার ধরুন সোয়াইন ফ্লু হয়েছে, আমি আপনার নাকের কাছে গিয়ে কাশলাম, আপনি তো জানেন না আমার সোয়াইন ফ্লু হয়েছে। এবার আপনার ওখান থেকে ইনফেকশনটা হলো, বা একটা কোনো বাথরুমে গেছি, আমার প্রচন্ড নাক ঝাড়লাম, আমার সোয়াইন ফ্লু হয়েছে, সেই নাক ঝাড়া হাতটা আমি কলটাতে দিয়ে বেসিন খুলে ধুলাম, কলের ওপরে লেগে থাকলো, আপনি এলেন আবার কলটা খুললেন, ভালো করে হাতটা ধুলেন না, মুখটা পুছলেন, হয়ে গেল। সো এটাকে বলে ট্রান্সমিশন। তো ট্রান্সমিশন যদি হয় কোনো কারণে,
তখন কিন্তু ভিজিটার এবং হাসপাতালের কর্মী দুজনেই একই রকম ভালনারেবল। এরা দুজনেই থিওরিটিক্যালি ইমিউনো কম্পিটেন্ট, কারোরই কোনো অসুখ নেই। আমি পয়েন্টটা বোঝাতে পারছি? হুম যে কারণে কোভিডের সময় আমরা পিপিই পরে কোভিড ওয়ার্ডে ঢুকতাম এবং বাড়ির লোকেদের আমরা কোভিড ওয়ার্ডে ঢুকতে দিতাম না। নিশ্চয়ই আপনারা জানেন, সেটা মনে আছে। এবার যেটা হয় সেটা, যারা পেশেন্ট ভর্তি থাকে, যারা অলরেডি অসুস্থ অন্য কারণ, আমি ঠিক এই প্রশ্নে ধরুন আসছিলাম। আপনার হার্ট অ্যাটাক করেছে, আপনি অলরেডি অসুস্থ দুর্বল, আপনার সুগার খুব হাই, ভর্তি হয়েছেন, ইউরিনারি ইনফেকশন হয়েছে, এবার পাশের বেডের নিউমোনিয়া পেশেন্টের নিউমোনিয়াটা আপনাকে চেপে ধরতে পারে। হুম। এবং এটা আরো বেশি হয় আইসিইউতে, যেখানে আপনি আরো বেশি অসুস্থ। লোকে ভাবেন যে আইসিইউতে হয়তো ইনফেকশন প্রচন্ড, রাস্তায় মাঠে ঘাটে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তা নয়। কিন্তু আইসিইউর পেশেন্টরা আরো বেশি অসুস্থ বলে তাদের ঘাড়ে চাপাটা আরো সোজা, ইমিউনিটি কম। ইমিউনিটি কম। ওয়ার্ডের পেশেন্ট তার থেকে একটু বেশি সুস্থ বলে তার ঘাড়ে চাপাটা একটু শক্ত। সেই জন্য হাসপাতালে ইনফেকশন কন্ট্রোল একটা বিশাল বড় সাবজেক্ট, একটা বিশাল বড় জিনিস। এবং সেই জন্যই দেখবেন হাত ধুতে বলা হয় বাইরে থেকে এসে রোগীর গায়ে হাত দেবেন না, জড়িয়ে ধরে আদর করবেন না, ইত্যাদি ইত্যাদি। এবং এবারে বাচ্চাদের এটা খুব বেশি করা হয়। বাবা মাকে ইনফ্যাক্ট আমাদের হাসপাতালে মাদের জামা ছাড়িয়ে হাসপাতালের জামা পরিয়ে বাচ্চার সাথে রাখা হয়, হুম, কেন বাচ্চা তো মা ছাড়া থাকবে না। হুম, হুম। ঠিক। কিন্তু তার মানে মা বাইরের জামা পরে এসে বাচ্চাকে নিয়ে বসে থাকেন তা হয় না, ঠিক। দুজনেই কিন্তু হাসপাতালে জামা পরে থাকে। আচ্ছা, এই যে বাচ্চাদের প্রসঙ্গে মনে হয় যে এত দূষণের মধ্যে দিয়ে ছোট বাচ্চারা যাচ্ছে, এটা কি তাদের মস্তিষ্কের বিকাশকে ক্ষতিগ্রস্ত না, করে? এর কোনো সাইন্টিফিক ইয়ে নেই, মানে এভিডেন্স বা ডেটা নেই যে আমি আপনাকে বলবো যে পলিউশনেতে আজকালকার বাচ্চাদের মস্তিষ্ক বিকাশ কম হচ্ছে দেন আদারওয়াইজ। উল্টোটা বলতে পারি, সেটা হচ্ছে যে পলিউশনে গর্ভবতী মাদের ক্ষতি হবার চান্সটা বেশি, কিন্তু নট আদারওয়াইজ। আচ্ছা, এবারে আর একটা প্রশ্ন যেটা নিয়ে আবার তর্ক বিতর্ক হয়, যেগুলো খুব মানে মানুষের জানার ইচ্ছা থাকে। ঘরের মধ্যে অ্যালোভেরা গাছ, অক্সিজেন ট্রি এইসব রাখলে কি পিউরিফাই হয় ঘর? কি গাছ ঘরে রাখতে পারে? জানি না, এটা একদম অনেস্ট আনসার। ঘরেতে গাছ রেখে অক্সিজেন বাড়ানো যাবে এরকম জিনিস হয় না। সৌন্দর্য বৃদ্ধি হতে পারে, হুম। কেননা আপনি যদি মনে করেন, মানে কোনো গাছ কি এয়ার ফিল্টার করতে পারে? দেখুন আমার জানা নেই, আমি এটার উত্তর দিতে পারবো না। এটা কিন্তু বোটানিস্টরা বলতে পারবেন। হুম। যেটা হয় সেটা হচ্ছে যে আমরা গাছ লাগাই কেন? আমরা গাছ অক্সিজেন। লাগাই তার কারণ হচ্ছে জেনারেলি গাছ থেকে অক্সিজেন অক্সিজেন। বেশি হয় এবং গাছ কার্বন ডাইঅক্সাইডটা শুষে নেয় এই কারণে। কিন্তু গাছ পলিউশন টেনে নিতে পারবে এরকম বলা যাবে না। মানে পলিউশন ট্র্যাপিং ট্রি হ্যাঁ। এইরকম আছে কিনা এটা বোটানিস্টরা বলতে পারবে, এবং থাকলেও সেটা মানে আপনি আমি বাড়িতে লাগিয়ে তার কোনো ফল পাবো না। প্রতিদিন যদি বরঞ্চ ঘাস লাগালে লাভ আছে, আচ্ছা। বিকজ ঘাসের সারফেসটা থাকলে মানে বালি ধুলো হবে না। আহ, এবারে যে প্রশ্নটা, যে প্রতিদিন স্নানের সময় উষ্ণ গরম জলে স্নান করা কি উচিত? তাতে কি অনেক রোগ বা ফুসফুসের রোগ না। এগুলো কম হয়? না, একদমই নয়, এরম কোনো সায়েন্স নেই। বরঞ্চ উল্টোটা সত্যি। সেটা হচ্ছে যে আপনি কি জল ব্যবহার করছেন তাতে কিচ্ছু যায় আসে না। আহ, একটা ধরনের কি বলবো, হেয়ারসে একদম প্রুভেন ফ্যাক্ট নয় বলে সাইন্টিফিক বলতে পারছি না, তবে একটা ধরনের মতবাদ আছে সেখানে ঠান্ডা জলে চান করলে বরঞ্চ ইমিউনিটি বুস্টার হয়। সব বয়সে? যে শিভারটা হয় আপনার ঠান্ডা জলে চান করলে, সেই শিভারেতে ইমিউনিটি বুস্টার হয়। তবে এটা 100% সায়েন্টিফিক্যালি প্রুভেন ফ্যাক্ট নয় বলে আপনাকে আমি রেকমেন্ড করতে পারছি না, বাট এটা একটা মতবাদ। এটা কি শিশুদের ক্ষেত্রে নিশ্চয়ই নয়, মানে কত না, বছর যেটা বয়স থেকে? সম্ভব সেটা, মানে এটার আচ্ছা। তো কোনো এরকম দিদিভাই সায়েন্টিফিক পরীক্ষা হয়নি যে ধরুন একদম 1 মাসের বাচ্চা থেকে আর 100 বছরের বাচ্চার না। মানে মানুষের উপরে পরীক্ষা করে বার করা গেছে। বাট
থিওরিটিক্যালি এটা এক ধরনের মতবাদ যে শিভার যদি হয় তাহলে আপনার ইমিউনিটি বুস্টার হয়, IL-16, TNF এগুলো বেড়ে যায়। এবারে আসছি একেবারে মানে দূষণের রোগ মানে জলে আসছি। জল থেকে যে রোগগুলো হয় যে আমরা কথায়, কথায় বলি যে বাইরে থেকে মিনারেল ওয়াটার কিনে খাওয়া বা এমনি আমি তো বলি জেনারেল ওয়াটার আর মিনারেল ওয়াটার। তা জেনারেল ওয়াটার খাওয়া বা এমনি সাধারণ জল খাওয়া কি ক্ষতিকারক? দেখুন, আপনার বাড়ির কথা বলতে পারবো না। আমার বাড়িতে আমরা জেনারেল ওয়াটার খাই। আমি বাড়িতে তো মিনারেল ওয়াটার খাই না স্যার। কিন্তু ওয়াটারটা হওয়া উচিত পোর্টেবল ওয়াটার, মানে যেটা ড্রিঙ্কেবল, যেটা পেয় জল, ঠিক আছে, যেটা আপনি ড্রিঙ্ক করতে পারেন, তাকেই তো বাংলাতে আমরা পেয় জল বলি। হুম। এই পোর্টেবল ওয়াটার মানে হচ্ছে তাতে ব্যাকটেরিয়া ইত্যাদির একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালাউড, তাতে সলিউটের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালাউড, তাতে বিভিন্ন ক্ষার বা পিএইচ এর একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালাউড। এই ধরনের ক্রাইটেরিয়া দিয়েই জলটা পেয় কি পেয় নয় সেটা ঠিক করা হয়। মিনারেল ওয়াটার বলে যেগুলো আপনি বাজারে বিক্রি করেন সেগুলোতে কিন্তু সলিউট থাকে না। সেই জলগুলোর সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে তার মধ্যে যে প্রসেসে জলগুলো তৈরি হয় তাতে তার পুরো সলিউটটা বার করে নেয়। এবার ওই সলিউটগুলো কিন্তু আপনার জন্য ভীষণ দরকার। ওই জলের মধ্যে দিয়ে আপনার শরীরে আপনার ডেইলি রেকমেন্ডেড যে নিড অফ ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো যাচ্ছে। এবার আপনি যদি সেগুলো পুরো একদম জিরো করে দেন তাহলে কি হচ্ছে, আপনার ওই নিডটা ম্যাচ হলো না। তার জন্য তখন আপনাকে আবার আলাদা করে ট্যাবলেট খেতে হবে। আমি ঠিক এই জায়গাটা আসছিলাম। দীর্ঘদিন যদি মিনারেল ওয়াটার বা যেখানে আর ফ্যাক্টর প্রথম কম আপনার বলছে হাড় খারাপ হয়ে যাবে। আর পেটের সমস্যা হতে পারে। পেটের সমস্যা হতে পারে কিনা সেটা কন্ট্রোভার্সিয়াল। ডেফিনেটলি আপনার বোন খারাপ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দাঁত খারাপ হবে, এগুলো এগুলো ফ্যাক্ট। এবার পেটের সমস্যা হবে কিনা সেটা ডিপেন্ড করছে আপনি কি কোয়ালিটির জল খাচ্ছেন তার উপরে। যেটা আরো হবে যে আপনার ন্যাচারাল ইমিউনিটি প্রসেসটা আরো বেশি ব্লান্টেড হয়ে যাবে। আমি কিন্তু পোর্টেবল বা ড্রিঙ্কেবল ওয়াটার নয় সেইটা খাওয়ার কথা রেকমেন্ড করছি না, এটার থেকে কিন্তু এটা কন্ট্রোভার্সিয়াল কথা বলছি। সেটা হচ্ছে যারা ধরুন খুব প্রিভিলেজড নন, হুম। সেই নন প্রিভিলেজড মানুষরা যেভাবে খাবার খান তাতে আপনার এই থিওরিতে সবাইকার মারা যাওয়া উচিত। ঠিক। কোনো আমাদের কলকাতা শহরে নন প্রিভিলেজ লোকের থাকারই কথা না, শুধু আপনার আমারই থাকার কথা। বিকজ হুম। আপনি আমি বাই সাম আননোন মেকানিজম উই আর প্রিভিলেজড এনাফ টু হ্যাভ পোর্টেবল ওয়াটার। কিন্তু এরকম নন প্রিভিলেজ প্রচুর মানুষ আছেন যারা দিব্য আছেন। তার মানে আপনার ইমিউনিটিটারও একটা দাম আছে। আপনি একটা হাইপোথেটিক্যাল ব্যাকটেরিয়া ফ্রি, ভাইরাস ফ্রি, ফাঙ্গাস ফ্রি একটা পৃথিবীতে থাকতে পারবেন না, বাঁচতে পারবেন না, বিকজ ইউর ইমিউনিটি উইল নট গ্রো। কিন্তু আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আপনি যদি নন ড্রিঙ্কেবল ওয়াটার খান বা পলিউটেড ওয়াটার খান তাহলে আপনার শরীরে কিছু স্পেশাল ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে যেতে পারে। যার একটা বললাম হেপাটাইটিস। আমি শুরুই করেছিলাম হেপাটাইটিস এ দিয়ে। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই জলবাহিত অসুখ এবং সেটা ফিকো ওরাল রুটে যায়। টাইফয়েড জলবাহিত অসুখ, ফিকো ওরাল রুটে যায়। এবং হেপাটাইটিস এ তে কিন্তু এখন মানুষ প্রাণ হারান। হেপাটাইটিস এ কিন্তু আগেকার মতো আর নেই। ইট ইজ নো লঙ্গার আ সেলফ লিমিটিং ডিজিজ। প্রেগনেন্ট মারা হেপাটাইটিস ইতে বাচ্চা হারান, প্রাণ হারান। টাইফয়েড ডায়াগনোসিস না হলে কিন্তু কমপ্লিকেটেড হতে পারে। তো আমি মানে এই কটা অসুখ বললাম, না আমি হাজারো অসুখ হ্যাঁ, আছে। আমি আরো ২-৩টে প্রশ্ন খুব তাড়াতাড়ি করে নিই। কারণ বলুন। সময় ৩ মিনিটও একদম, নেই আর। হ্যাঁ। ও আই এম সরি। আচ্ছা, প্রথম হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টে চললে কি এই দূষণজনিত রোগ বেশি হতে পারে?
দূষণজনিত রোগ নয়, পাবলিক ট্রান্সপোর্টে খুব ভিড় বাসে চললে পাশের মানুষের অসুখ আপনার আসতে পারে, সেখানে মাস্ক পরলে ডেফিনিট লাভ আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ফ্রিজে খাবার রেখে দিয়ে বাসি খাবার মানে ওখান থেকে বের করে গরম করে খেলে সেটা কি ক্ষতিকারক? যদি খাবার না পচে যায় কোনো ক্ষতির কারণ নেই। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এরকম একটা শহরে থাকি, এমন একটা রাজ্যে থাকি, বাইরে দিনের পর দিন পলিউশন বাড়ছে, তাহলে এই পলিউশন থেকে নিজেদেরকে, এটা তো আপনি প্রথমেই বলেছেন উন্নতি বন্ধ করতে হবে, উন্নয়ন থাকলে না, আমি তা বলিনি, মানে আমি বলেছি বন্ধ নয়, পলিউশনের কন্ট্রিবিউটর পারস্পরিক থাকবে। তাহলে আমরা উন্নয়নও থাকবে অথচ নিজেদেরকে বাঁচাবো কি করে? সেটা হচ্ছে আপনারা আপনাদের বিহেভিয়ার ঠিক করুন। উন্নয়ন থাকবে, কিন্তু আপনি আপনার বাড়ির সামনে রাস্তাটা নোংরা করছেন, সেটা কোন উন্নয়নের জন্য? আমাদের বাচ্চাদের স্কুলেতে কলেজেতে শেখানো হয় না পলিউশন কন্ট্রোল কি করে করবে, এনভায়রনমেন্ট কি করে পরিষ্কার রাখবে। বাড়ির বাবা মারা বাচ্চাদের শেখায় না যে এই ময়লাটা রাস্তায় ফেলো না। আপনি এই তো ফুটবল খেলা আসছে, ওয়ার্ল্ড কাপ, আপনি দেখবেন জাপানের যখন ম্যাচ থাকবে, জাপানের ম্যাচের পরে জাপানি দর্শকরা স্টেডিয়ামটা পরিষ্কার করে দিয়ে যাবে। আপনি কোনোদিন ভাবতে পারেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের যুবভারতী ম্যাচ হলো, মোহনবাগান ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা যুবভারতীটা পরিষ্কার করে দিয়ে গেল? এর দায় কার? এর দায় কি উন্নয়নের, না এর দায় আপনার আমার? আমরা এটা করি না। আমাদের সময় এসে গেছে নিজেদের ইন্ট্রোস্পেকশন করার, যে আমরা নোংরা করি এবং সেটা পলিউশন বাড়াচ্ছে, কমাচ্ছে না। 10 সেকেন্ড সময় নেব। প্লাস্টিক বোতলে কি জল খাওয়া উচিত? তার থেকে রোগ হতে পারে? প্লাস্টিক বোতল যদি ফুড গ্রেন না হয় তাহলে ডেফিনেটলি সেখানের থেকে কাঁচের বোতলে জল খাওয়া বাঞ্ছনীয়। আচ্ছা, আমাদের মানে এত প্রশ্ন আরো আছে, এত আরো প্রশ্ন আসছে, অসংখ্য। কিন্তু সময় নেই, একটা জায়গায় তো শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। Thank you. এমন ভাবে আলোচনাটা এগিয়ে গেল, মনে হলো কয়েক মুহূর্তে কথা হলো আমাদের। পরবর্তীকালে আবার নানান বিষয় নিয়ে আপনাকে পাবো এই আশা রাখছি, এবং আলোচনা এমন ভাবে হচ্ছে যাতে একটা প্রশ্নের পরে আরো অনেক প্রশ্ন চলে আসছে স্বাভাবিকভাবে। আমরা অনেক প্রশ্ন করেছিলাম কিন্তু সেগুলো যাওয়ার দরকার হয়নি, আলোচনার ভিতর থেকেই প্রশ্নের জন্ম হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা সবাই যাতে আপনার সাহায্য পাই প্রয়োজনে অপ্রয়োজনে, সেই প্রত্যাশা রাখি। অনেক থ্যাংক ধন্যবাদ। ইউ। আকাশবাণীকে দারুণ ধন্যবাদ। আকাশবাণী আমার খুব প্রিয় জায়গা।